এই যে তুই ছেলেকে না দেখেই কবুল বলে দিলি, এখন যদি বাসর ঘরে গিয়ে দেখিস ছেলে বোবা, অন্ধ বা কালা, তখন কি করবি? বান্ধবীর প্রশ্নের জবাবে মেহুল কেবল দীর্ঘশ্বাস ফেলল। এই বিয়ে নিয়ে কোশ্চেন কালেও তার কোনো আগ্রহ ছিল না। ছেলে যেমনই হোক তাতে তার কি, সে তো এমনিতেও ওই ছেলেকে কখনো স্বামী হিসেবে গ্রহণ করবে না। মেহুলের মৌনতা দেখে তার বান্ধবী পুনরায় জিজ্ঞেস করল, কি রে, ভয় পাচ্ছিস? আরে এত ভয় পাস না, ভাইয়াকে আমরা দেখেছি, মাশাআল্লাহ, তুই একবার দেখলেই প্রেমে পড়ে যাবি। মেহুল তখন নাকের পাল্লা ফুলিয়ে রাগী স্বরে বলল, আমাকে কি তোদের মতো অসভ্য মনে হয় যে যাকে দেখবো তার প্রেমেই পড়ে যাব? আরে বোকা, উনি তো তোর স্বামী, তুই ওনার প্রেমে পড়বি না তো কার প্রেমে পড়বি? মেহুল দাঁতে দাঁত চেপে বলল, কারো প্রেমে না। প্রেমে পড়ার জন্য আমি বিয়ে করিনি, বিয়ে করেছি শুধু আমার অসুস্থ বাবাকে সুস্থ করার জন্য। তার বান্ধবী হেসে বলল, সেই যেই জন্যই করিস না কেন, ভাইয়ের প্রেমে তো তুই অবশ্যই পড়বি। মেহুলের মেজাজ এমনিতেই ঠিক নেই, তার উপরে এসব কথা তার মেজাজের আরো 12টা বাজিয়ে দিচ্ছে। সে ভ্রুকুচকে তার বান্ধবীর দিকে চেয়ে বলল, এখান থেকে ওঠ, যা ভেতরে গিয়ে দেখ সবাই কি করছে, আর মাকে বল আমি আর বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না, আমাকে যেন ভেতরে নিয়ে যায়। মেহুলের বান্ধবী তার কথা মতো ভেতরে চলে যায়। মেহুল একাই বসে থাকে, বিরক্তির ছাপ তার চোখে মুখে স্পষ্ট। এই ভারী গহনা আর শাড়ির চাপে সে যেন আরো নেতিয়ে পড়েছে। চারদিকের এত আলোকসজ্জাও তাকে শান্তি দিচ্ছে না। কেন এত আয়োজন? যেখানে কনেরই তার নিজের বিয়ে নিয়ে কোনো আগ্রহ নেই, সেখানে কেন এত আয়োজন করতে হবে? মেহুলের রাগে দুঃখে কাঁদতে ইচ্ছে করছে। সে তার মাথার উপর থেকে দুপাট্টাটা এক টানি খুলে ফেলে দেয়। তখনই তার রুমে তার মা আসেন, সাথে আসেন আরেকজন ভদ্র মহিলা। মেহুলের মা রামিনা বেগম জোরপূর্বক হেসে মেহুলের কাছে গিয়ে বসলেন, বললেন, খুব গরম লাগছে মা, আর একটু অপেক্ষা করো, তারপরে ফ্রেশ হতে পারবে। মেহুল রাগে চোখ মুখ খিচে বলল, মা, আমার অসহ্য লাগছে। রামিনা বেগম চোখের ইশারায় তাকে চুপ হতে বললেন। তখন ওনার সাথে আসা ভদ্র মহিলাটি বললেন, আমরা আর কিছুক্ষণ পরেই চলে যাব, তখন এসব ছেড়ে ফ্রেশ হয়ে নিও। এসব পরে থাকা আসলেই খুব বিরক্তের কাজ। মেহুল হেসে বলল, যাক, শুনে ভালো লাগলো, আপনি অন্তত আমার কষ্টটা বুঝেছেন। মেহুলের কথা শুনে তার মা রেগে গেলেন। তিনি তার দিকে গরম চোখে চেয়ে বললেন, তোমার শাশুড়ি হন উনি? মেহুল হেসে বলল, হ্যাঁ মা, জানি তো, আমার একমাত্র শাশুড়ি মা। ভদ্রমহিলাটা তখন হেসে মেহুলের মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমিও আমার একমাত্র ছেলের বউ। মেহুল আর জবাবে কিছু বলল না, আগের মতোই মুখ কালো করে বসে রইল। ওনারা দুজন বেরিয়ে গেলেন। মেহুলের কেন যেন খুব রাগ হচ্ছে, সবার প্রতি রাগ হচ্ছে, আর সব থেকে বেশি রাগ হচ্ছে ওই লোকটার প্রতি যাকে সে বিয়ে করেছে, অথচ একবারের জন্য যাকে দেখেনি। ওই লোকটাই বা কেমন? উনিও নিজ থেকে একবার দেখা করতে চাইলেন না। আশ্চর্য, মা বিয়ে ঠিক করেছেন আর উনিও নাচতে নাচতে বিয়ে করে ফেলেছেন। নির্ঘাত করা ক্যাবলাকান্ত হবে, হোক, তাতেও মেহুলের কিছু যায় আসে না, বরং ক্যাবলাকান্ত হলেই ভালো, তার কথায় উঠবস করাতে পারবে। শ্বশুর বাড়ির সবাই চলে গেল। মেহুলের কাবিন হয়েছে বিধেই তাকে আর তার হাজব্যান্ডকে রেখে সবাই চলে যায়। মেহুল তার মা বাবার রুমে, তার রুম সেই সন্ধ্যা থেকে সাজানো হচ্ছে। আর ওই ভদ্রলোক যার সাথে মেহুলের বিয়ে হয়েছে, মেহুল শুনেছে উনি নাকি এখনো তাদের ড্রয়িং রুমে আছে। বিয়ে হয়ে গিয়েছে, অথচ এখনো একবারের জন্য লোকটার তার বউকে দেখার ইচ্ছে হলো না। মেহুলের হঠাৎ চিন্তা এলো, লোকটারও কি তার মতো বিয়েতে মত ছিল না নাকি? হয়তো সেজন্যই উনি বিয়ে হয়ে যাওয়ার পরও মেহুলের সামনে একবার আসেনি। যদি এমন কিছু হয় তবে সেটা তার জন্য ভালোই হবে। তবে সে বিয়ে করেও মুক্তি পাবে, তাকে আর কোনো বাধা ধরা নিয়মের মাঝে চলতে হবে না। ওই লোক চলবে ওই লোকের মন মতো, আর সে চলবে তার মন মতো। কথাগুলো মনে মনে ভেবে বেশ খুশি হয় মেহুল, বেশ স্বস্তিও পায় সে। বিয়ে নামক ঝামেলার কারণে তার জীবন তার থেমে যাবে না। একটু পর মেহুলের মা রামিনা বেগম একটা খাবারের প্লেট নিয়ে রুমে এলেন তাকে খাই দেওয়ার জন্য। মাকে দেখে মেহুল মুখে কুলেও পেটে বসলো, সে খাবে না। রামিনা বেগম মুখের সামনে খাবার ধরে বললেন, ন্যাকামো না করে খেয়ে নে। মেহুল ভ্রু কুচকে চাইল, বলল, আমি ন্যাকামো করছি মা? করছিস, স্বাভাবিক জিনিসটাকে
তুই স্বাভাবিকভাবে কেন মেনে নিতে পারছিস না? বিয়েটা যখন করেই ফেলেছিস তখন বিয়েটা মেনে নে, অযথা ঝামেলা করিস না। মেহুলের চোখ ছলছল করে। টুক করে তার উষ্ণতা গাল বেয়ে গড়িয়েও পড়ে। সে নাক টেনে বলে, আমি কি ঝামেলা করেছি মা? আমি কি চাইলেই ওই মহিলার সাথে খারাপ ব্যবহার করতে পারতাম না? ওনাকে সব বলে দিতে পারতাম না? পারতাম, কিন্তু কেন করিনি জানো? তোমার আর বাবার কথা ভেবে আমি সবকিছু মুখ বুঝে মেনে নিয়েছি। যাকে বলেছো তাকেই বিয়ে করেছি। তাও তুমি এখন বলছো আমি যেন কোনো ঝামেলা না করি। আমি ঝামেলাটা করলাম কোথায়? করিসনি, আর ভবিষ্যতেও কিছু করিস না, তোর বাবা কষ্ট পাবেন। মেহুল তাচ্ছিল্যভাবে হাসি দেয়। শুকনো মুখে বলল, একটা সন্তান সব থেকে বেশি কষ্ট পায় কখন জানো? যখন তার মা বাবা তাদের কষ্টের দোহাই দিয়ে তার উপর কিছু চাপিয়ে দেয়। মা, তুমি জানতে গান জিনিসটাকে আমি কতটা ভালোবাসি, অথচ বিয়ের আগে ওই বাড়ি থেকে শর্ত রাখলো আমার গান গাওয়া বন্ধ করতে হবে। তোমরাও তাতে এক কথায় রাজি হয়ে গেলে। একটা বাড়ির জন্য আমার কথাটা ভাবলে না, আমি কতটা কষ্ট পেয়েছি সেটা ভাবলে না। ওই ভদ্র মহিলা বললেন উনি আমাকে পড়াশোনা করাবেন, কিন্তু চাকরি করার দরকার নেই। ওনার ছেলের টাকায় নাকি আমি শুয়ে বসে শেষ করতে পারবো না, আর তোমরা তাতেও রাজি হয়ে গেলে। আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই দিলে না। আর আমিও আমার অসুস্থ বাবার কথা রাখতে, আমার মার মুখে হাসি ফোটাতে নিজের সব কিছুকে বিসর্জন দিলাম। আর এত কিছুর পরেও তুমি বলছো আমি যেন অযথা ঝামেলা না করি। না মা, নিশ্চিন্তে থাকো, আমি আর কোনো ঝামেলা করব না। এখন যদি ওনারা বলেন আমার আর পড়াশোনা করার কোনো দরকার নেই, তবে আমি তাতেও রাজি হয়ে যাব। ওনারা যা বলবেন আমি সবকিছু অক্ষরে অক্ষরে মেনে নিব, তবু তোমাদের মাথা নিচু হতে দিব না। তুমি নিশ্চিন্তে থাকো মা। মেয়ের কথাগুলোতে যে কতটা যন্ত্রণা বেরিয়ে আসছে সেটা মা ঠিকই বুঝতে পারছেন। তবে মেয়ের সামনে তাকে কঠোর থাকতেই হবে। তিনি একবার নরম হয়ে গেলে মেয়েও তাকে পেয়ে বসবে। তখন আর সে কোনোভাবেই এ বিয়ে মেনে নিতে চাইবে না। তাই তাকে কঠিন হতেই হবে যতটা সম্ভব। রামিনা বেগম মেয়ের মুখে খাবার পুড়ে দিয়ে বললেন, জীবনকে সহজ চোখে দেখলেই জীবন সহজ। সবকিছু নির্ভর করছে তোমার দৃষ্টিভঙ্গির উপর। রাবির ভালো ছেলে, ও তোমাকে ভালো রাখবে। আর স্বামীর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারলে স্বামী তোমার সব ইচ্ছে পূরণ করবে। প্রয়োজন নেই, আমার ইচ্ছে আমি একাই পূরণ করব, আমার কাউকে প্রয়োজন নেই। মেহুলকে তার বান্ধবীরা তার রুমে রেখে যায়। নিজের রুম দেখে সে যেন চিনতেই পারছে না। চারদিকে ফুলের সুবাসে মৌ মৌ করছে, তবে এত এত সুন্দরও যেন তার মনকে আকর্ষিত করতে পারছে না। সে বিরক্ত হয়ে থপ করে তার বিছানায় গিয়ে বসে। কিছুক্ষণ পরেই তার রুমের দরজায় খট করে শব্দ হয়। সে বুঝতে পারে লোকটা চলে এসেছে। সে ঝিম মেরে বিছানায় বসে থাকে। লোকটা দরজা আটকে দিয়ে মেহুলের দিকে ঘুরে তাকায়। মেহুলের মাঝে কোনো হেলদোল না দেখে লোকটা খানিক বিস্মিত হলো। তার জানা মতে এই মুহূর্তে নিয়ম অনুযায়ী নতুন বউ এসে স্বামীকে সালাম করে, তবে তার বউয়ের মাঝে এরকম কিছুর আভাস না পেয়ে সে চিন্তিত। তাই সে ধীর পায়ে এগিয়ে যায়। মেহুলের সামনে দাঁড়িয়ে মিহি স্বরে বলে, আসসালামু আলাইকুম। লোকটার মুখে সালাম শুনে মেহুল বিব্রত কণ্ঠে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। লোকটা তারপর তার থেকে কিছুটা দূরত্ব রেখে বসে। মেহুল এখনো মাথা নিচু করেই বসে আছে। তার সামনের মানুষটার দিকে তাকানোর ইচ্ছে তার হচ্ছে না। লোকটা কিছুক্ষণ নীরব থেকে বলে, এই বিয়েতে যে আপনার মত ছিল না সেটা আমি জানি। মেহুল চমকিত হয়। বিষয় নিয়ে লোকটার মুখের দিকে তাকায়। কিছুক্ষণ চেয়ে থেকে ভ্রু কুচকে ফেলে সে। বলে ওঠে, আপনি? চিনতে পেরেছেন? মেহুল কপালে ভাঁজ ফেলে বলল, আপনি আরিয়ান খান রাবির? জি। মেহুলের কপালের ভাঁজ আর গভীর হলো। সে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল লোকটার দিকে। তারপর চোখ নামিয়ে বলল, আপনি জানতেন আমার যেই বিয়েতে মত ছিল না? রাবির স্মিত ফুরে বলল, জি। মেহুল তখন ক্রুদ্ধ কণ্ঠে বলল, তাহলে বিয়ে কেন করলেন? রাবির মেহুলের দিকে চেয়ে উল্টো জিজ্ঞেস করল, আপনি কেন বিয়েটা করেছেন? আপনার তো এই বিয়েতে মত ছিল না, তাহলে কেন করলেন বিয়েটা? বাধ্য হয়ে করেছি, আমার অসুস্থ বাবার কথা ভেবে করেছি। আজ যদি এমন কোনো পরিস্থিতি তৈরি না হতো তাহলে আমি কখনোই আপনাকে বিয়ে করতাম না। কিন্তু আপনি তো জানতেন আমার মত নেই,
তাহলে আপনি কেন এই বিয়েতে মত দিলেন? আপনার মত নাই থাকতে পারে, কিন্তু আমার মত তো ছিল, তাই এই বিয়েটা হয়েছে। আমার মত না থাকলে এই বিয়েটা হতো না। মেহুল খেপে গেল কথাটা শুনে। সে রাগী স্বরে বলল, কেন মত দিলেন? আপনি জেনে বুঝে ইচ্ছে করে আমার জীবন নষ্ট করেছেন। আপনাকে আমি কখনোই মেনে নিব না, কখনোই না। রাবির তার পাশ থেকে উঠে দাঁড়ায়। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত থেকে ঘড়িটা খুলে ডিরেক্ট ওয়াশরুমে চলে যায়। মেহুল অবাক হয় লোকটার ব্যবহার দেখে। এত শান্তশিষ্ট, যেন এই সব কিছুতে উনার কিছুই যায় আসে না। এত দায়সারা ভাব নিয়ে চলছেন যেন কিছুই হয়নি। মেহুল বসে বসে ফুঁসছে। লোকটার এমন ঠান্ডা মেজাজ তার মোটেও পছন্দ হচ্ছে না। সে তো চায় লোকটা তার উপর রেগে যাক, অনেক বেশি রাগ দেখাক, তারপর দুজনের মধ্যে খুব ঝগড়া হোক আর দুজন আলাদা হয়ে যাক। কিন্তু লোকটা যদি এমন শান্ত মেজাজে থাকে তাহলে তো সবের কিছুই হবে না। মেহুল বড্ড চিন্তায় পড়ে যায়, বুঝতে পারছে না কি করবে। এর মাঝে রাবির ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে এসে মেহুলকে বলে, যান, উজু করে আসুন, নামাজ পড়তে হবে। মেহুল সুযোগ পেয়েছে। সে কড়া স্বরে বলল, না, আমি নামাজ পড়বো না। রাবির ভ্রুকুচকে তাকায়, জিজ্ঞেস করে, কেন, আপনি নামাজ পড়েন না? পড়ি, তবে এই মুহূর্তে আপনার সাথে পড়বো না। রাবির কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে থাকে। তারপর আর কিছু না বলে একটা জায়নামাজ বিছিয়ে নিজে একাই নামাজ পড়তে দাঁড়ায়। মেহুল মনে মনে খুশি হয়। লোকটাকে এভাবেই খেপাতে হবে, কতক্ষণ সহ্য করবে। তারপর উনি তো আবার এই এলাকার বিশাল বড় নেতা। রাগ তো নেতাদের শিরায় শিরায় লেগে থাকে। ওনারও নিশ্চয়ই আছে, এখন হয়তো সেটা ধামাচাপা দিয়ে রেখেছে। নামাজ শেষ করে উঠতেই রাবির দেখে মেহুল ঘুমিয়ে পড়েছে। সে জায়নামাজ ভাঁজ করে মেহুলের পাশে গিয়ে বসে। মেহুল জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। তার সামনে সব চুল মুখের উপর আছড়ে পড়ে আছে। রাবির খুব সাবধানে চুলগুলো সরিয়ে দেয়। মেহুলের ঘুমন্ত মুখশ্রীটা দেখে মুচকি হাসি সে। মনে মনে বলে, রাবির খানের অস্তিত্বের সঙ্গে জুড়ে গিয়েছ, এখন তো তোমার এত সহজে রেহাই। মেহুল, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এখন তোমাকে রাবির খানের অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে হবে। মিটমিট করে চোখ মেলে তাকাতেই বিশাল দেহি পুরুষ মানুষটা চোখের সামনে প্রতীয়মান হয়। মেহুল চোখ কুচলে ভালোভাবে তাকায়। পেছন থেকে লোকটাকে সে চিনতে পারে না। সে চট করে উঠে বসে। ভালোভাবে খেয়াল করে দেখে এই ভদ্রলোক তো আরিয়ান খান রাবির, তার অপছন্দের স্বামী। সে তখন ঘড়ির দিকে তাকায়, 7টা বাজে। লোকটা এত তাড়াতাড়ি গোসল করে ফেললো। মেহুল উঠে দাঁড়ায়। রাবির তখন আয়নার সামনে দাঁড়িয়ে তার ভিজা চুল মুছছে। আয়নার মাঝে রাবিরের প্রতিবিম্ব দেখে মেহুল চোখ গিলে। লোকটা কি বিশাল! এই লোকের সামনে তো মেহুল এটুকুনি একটা বাচ্চা মেয়ে। মেহুল বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে চলে যায়। সে ফ্রেশ হয়ে এসে দেখে রাবির রুমে নেই। সেই সুযোগে সে রুমের দরজাটা আটকে দিয়ে শাড়ি খুলে একটা লং টি শার্ট গায়ে দেয়। তারপর দরজা খুলে বেরিয়ে ডাইনিং রুমের কাছে যেতেই দেখে রাবির ডাইনিং এ বসে নাস্তা করছে। এত সকালে নাস্তা! মেহুলের তো এত সকালে কিছু মুখে নিলেই বমি আসে। সে ভেতরে যায় না, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে ভেতরে কি হচ্ছে। সে দেখে তার মা জননী ভদ্রলোকটাকে বেশ যত্ন করে সব খাবার বেড়ে দিচ্ছেন। কত শত নাস্তার আইটেম বানিয়েছেন। এত জামাই আদর দেখে মেহুলের খুব হিংসে হয়। তাই সে আর দাঁড়িয়ে না থেকে রুমে এসে রাগি আবার ঘুমিয়ে পড়ে। তার সেই ঘুম ভাঙে দুপুর 12টায়, তাও আবার তার মায়ের চিৎকারে। ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখে তার মা প্রচন্ড রেগে গেছেন। মেহুল ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? রামিনা বেগম তার দিকে ফিরে চেয়ে রাগী স্বরে বলেন, মহারানীর ঘুম তাহলে ভেঙেছে? তা মহারানী এত তাড়াতাড়ি উঠে গেলেন কি করে? আরেকটু ঘুমাতেন, একবারে দুপুরে উঠে খেতেন। মা, তুমি জানো ক্লাস না থাকলে আমি এই সময় উঠি। রামিনা বেগম প্রচন্ড রাগ নিয়ে বললেন, আগের কথা এখন বাদ দাও। এখন তোমার বিয়ে হয়ে গিয়েছে, 2 দিন পর শ্বশুর বাড়িতে যাবে। ওইখানে গিয়ে এসব করলে শাশুড়ির 2 দিনও রাখবেন না, বাড়িতে এসে ফেলে দিয়ে যাবেন। তাই এখন থেকেই অভ্যাস করো। সকালে জামাই একা নাস্তা করে বেরিয়েছে, উঠেছো তুমি? উঠোনি। ছেলেটা কি ভাববে বলো তো? নেহাতি ভালো ছেলে, তাই অত কিছু ধরে না, না হলে তো তোমার কপালে দুঃখই ছিল। মেহুল বিরক্তিকর সুরে বলল, হ্যাঁ মা, ওই ছেলে ফেরেশতা, যত খারাপ তো আমি। এক কাজ করো, ওনাকে তোমরা সারা জীবনের জন্য নিজেদের কাছে রেখে দাও, আর আমাকে এই বাড়িতে পাঠিয়ে দাও, তাহলেই তোমরা শান্তি পাবে। এই বলে মেহুল ডাইনিং রুম ছেড়ে বসার রুমে চলে যায়।
সেখানে গিয়ে দেখে তারা ছোট চাচাতো ভাই বোনেরা টিভি দেখা নিয়ে তুমুল ঝগড়া করছে। মেহুল গিয়ে টিভি রিমোট নিয়ে বলে, তোমাদের কারোর দেখতে হবে না, আমি দেখব। ওর একজন বোন বলে উঠল, না আপু, আমি নিকোলোডিয়ান দেখবো। আরেকজন তখন বলে উঠল, এই টিভি দেখা নিয়ে এক বিশাল ঝগড়া লেগে যায়। মেহুল কাউকেই থামাতে পারছে না। শেষে সে বিরক্ত হয়ে গিয়ে টিভি অফ করে দেয়। বাচ্চাগুলো তখন তার উপর আরো খেপে যায়। মেহুল ওদের ধরে এক জায়গায় নিয়ে বসিয়ে বলে, শোন, দেখ ঘড়িতে এখন 12টা 20 বাজে। 12টা 40 পর্যন্ত যে একদম চুপ থাকতে পারবে সেই রিমোট পাবে, আর তখন সে তার ইচ্ছে মতো চ্যানেল দেখতে পারবে। কিন্তু যদি কেউ এর আগে কথা বলে ফেলে তাহলে সেই গেম থেকে আউট, তাকে আর রিমোট দেওয়া হবে না, বুঝেছিস? বাচ্চাগুলো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। ওকে, তাহলে তোদের সময় শুরু হচ্ছে এখন। রামিনা বেগম খাবার নিয়ে ঢুকলেন। খাবারের প্লেট মেহুলের হাতে ধরিয়ে দিয়ে বললেন, এবার থেকে নিজে নিজে একটু কাজ করতে শেখো। শ্বশুর বাড়িতে গেলে এসব আর কেউ করে দিবে না। মায়ের কথা শুনে মেহুল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, মেয়েরা বিয়ের পর খুব পর হয়ে যায়, তাই না মা? রামিনা বেগম শক্ত গলায় বললেন, মেয়ের ভালোর কথা বললে মেয়ে যদি ভুল বুঝে তাহলে মেয়ে পরই হয়ে যায়। রামিনা বেগম চলে গেলেন। মেহুল নিশ্চুপ বসে বসে খাবারগুলো খাচ্ছে। তার চাচি তখন তার পাশে এসে বসলেন। মেহুলের এই চাচিকে বরাবরই খুব ভালো লাগে। ভীষণ সহজ সরল ধরনের মানুষ, মনে কোনো কথা রাখেন না, যেটা বলার দরকার বলে ফেলেন। তিনি এসে হেসে বললেন, কি গো সুন্দরী, মুখটা এমন করে রাখছো কেন? জামাই পছন্দ হয় নাই নাকি রাতে জামাই আদর কম করছে? চাচির কথা শুনে মেহুলের রাগ হলো না, বরং সে হেসে বলল, তুমি না চাচি, বাদ দাও এসব। চাচা কবে আসবে সেটা বলো। তোমার চাচা সেই কবে থেকে বলতেছে আসবো আসবো, এখনো তো কোনো খবরই নাই। আল্লাহই জানে কবে আসবে। আসবে চাচি, তাড়াতাড়ি চলে আসবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, এই মেহু, তুমি জানো তোমার জামাই তো বলে অনেক বড় নেতা। এই এলাকার মানুষ বলে উনারে অনেক ভয় পায়। আমি তো আজকেই শুনলাম ভাবির কাছ থেকে। তা তুমি কালকে রাতে কতটুকু কি বুঝলা? না, আমার তো তেমন কিছু মনে হয়নি, আমার সাথে তো স্বাভাবিকই ছিল। হ্যাঁ, আমিও তাই ভাবি। ব্যবহারে তো কিছু মনে হয় না। কত সুন্দর ব্যবহার। নেতা মানুষের ভাবেই তো অন্য রকম থাকে, কিন্তু উনারে দেখে তো আমার চিন্তাই পাল্টে গেছে। যাক, তুমি ভালো মানুষ পাইছো, আমরা সেইটা ভেবেই শান্তি। চাচি কথার বিপরীতে মেহুল কেবল দীর্ঘশ্বাস ফেলে। মেহুল রুমে শুয়ে শুয়ে ফোন দেখছিল। তখন তার মা সেই রুমে আসেন। তিনি গিয়ে মেহুলের পায়ের নিচে বসলেন। মাকে দেখে মেহুল উঠে বসলো। মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? রামিনা বেগম তাকে আপাদ মস্তক পরক করে বললেন, কালকে রাতে কি চেঞ্জ করে এটাই পড়েছিলে? মেহুল নিজের গায়ের দিকে একবার তাকিয়ে বলল, কালকে রাতে চেঞ্জ করিনি, সকালে উঠে এটা পরেছি। জামাই দেখেছে? না। যা তাহলে, এক্ষুনি গিয়ে গোসল করে একটা ভালো সালোয়ার কামিজ পর। মেহুল কপাল গুজকে বলে, এই গরমে সালোয়ার কামিজ পরে থাকা যায় না, এই লং টি শার্ট গুলোতেই আরাম। আরাম পরে করতে পারবে, এখন যা বলেছি তাই করো। আমার কথার জন্য কোনো হেরফের না হয়। রামিনা বেগম রুম থেকে চলে যাওয়ার পর মেহুল ফুঁস করে নিঃশ্বাস ফেলে। এসবে সে চরমভাবে বিরক্ত। না পারছে কিছু বলতে আর না পারছে শুইতে। সে ফোনটা ধপ করে বিছানায় রেখে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। মেহুলের খুব বাজে একটা অভ্যেস হলো শাওয়ার ছেড়ে গলা ফাটিয়ে গান গাওয়া। এর জন্য সে ছোটবেলায় মায়ের অনেক বকাও খেয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। সে তার এই বদভ্যাস বদলাতে পারেনি। আজও শাওয়ার ছেড়ে চেঁচিয়ে গান গাচ্ছে সে। ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা আটকে পেছনে ফিরতে হকচকিয়ে উঠেছে। চেঁচিয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনি এখানে কি করছেন? রাবির মেহুলের দিকে চেয়ে বলে, আমি এখানে থাকবো না তো কে থাকবে? মেহুল খেপে গিয়ে বলে, আশ্চর্য, আপনাকে আমার রুমেই কেন থাকতে হবে? আর কি কোনো রুম নেই? অন্য রুমে যান, দেখছেন না আমি গোসল করে মাত্র বেরিয়েছি।
মানুষের প্রাইভেসি বলে কিছু নেই নাকি? এমন হুটহাট অন্যজনের রুমে ঢুকে বসে আছে। যান বেরন। মেহুলের এসব কথায় রাবিরের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। শাস্তি করে উঠে দাঁড়ালো। মেহুল দিকে 2 কদম এগিয়ে গিয়ে বুকের উপর 2 হাত ভাঁজ করে শক্ত হয়ে দাঁড়ালো। মেহুল ভ্রুকুচকে তার দিকে চেয়ে আছে। রাবির ঠান্ডা স্বরে বলল, আপনি বোধহয় ভুলে গিয়েছেন কাল যে আমাদের বিয়ে হয়েছে। আপনি এখন আমার ওয়াইফ মিসেস খান, আর তাই এখন থেকে আপনার আমি বাদে আর কোনো প্রাইভেসি নেই। তাই আমার সামনে কোনো প্রাইভেসি দেখাবেন না, বুঝতে পেরেছেন? মেহুল কোমরে হাত দিয়ে ক্ষুব্ধ হয়ে বলল, জি না, বুঝতে পারিনি, আর বুঝতে চাইও না। আর একদম আমাকে ওয়াইফ ওয়াইফ বলে চেঁচাবেন না। আমি আপনার ওয়াইফ না, আমি এই বিয়ে মানি না। রাবির তাকে তেমন একটা পাত্তা না দিয়ে গা থেকে ব্লেজারটা খুলে বিছানার উপর রাখলো। তারপর শার্টের হাতে ভাঁজ করতে করতে বলল, আপনার মানা বা না মানাতে কিছুই আসে যায় না। বিয়ে হয়ে গিয়েছে আর আপনি আমার ওয়াইফ। এখন কেউ চাইলেও আর এই সত্যিটাকে বদলাতে পারবে না। তাই আপনার জন্য এটাই ভালো হয় যে সবকিছু সহজভাবে মেনে নিই। মেহুল রেগে যায়, জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ তাই তো, আপনারা সবাই সবকিছু আমার উপরে চাপিয়ে দেবেন, আর আমাকেও সবকিছু মেনে নিতে হবে। আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। মানুষ না আমি, আমারও তো মত থাকতে পারে, আমারও তো। আপনার এই মত আপনার বিয়ের আগে বলা উচিত ছিল। এখন বলে কোনো লাভ নেই। বিয়ে হয়ে গিয়েছে, এখন হাজারবার চেষ্টা করলেও কিছু করা সম্ভব না। বুঝতে পেরেছেন? কিছুটা রাগ দেখিয়ে কথাগুলো বলে রাবির। মেহুল পুরো চুপ হয়ে যায়। রাগ হলেও কিছু বলতে পারে না। রাবির তাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। তবে যাওয়ার আগে সে মেহুলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে যায়, বাই দা ওয়ে, গানটা কিন্তু ভালোই ছিল। মেহুলের এখন প্রচন্ড রাগ হচ্ছে। লোকটা তার উপর চেঁচালো, এত সাহস! মেহুল রাগে ছুটতে ছুটতে তার মা বাবার রুমে যায়। সেখানে গিয়ে দেখে তার মা বাবাকে ওষুধ খাওয়াচ্ছেন। বাবা তার খুব অসুস্থ, বিছানা ছেড়ে উঠতে পারেন না। এই বাবার মন রাখতেই তাকে আজ এত কিছু সহ্য করতে হচ্ছে। মেহুল রুমে গিয়ে সোজা মাকে উদ্দেশ্য করে বলল, মা, আমি এই ছেলের সাথে থাকতে পারবো না। তার মা বাবা দুজনেই তার দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে চাইলেন। রামিনা বেগম ভ্রুকুচকে ফিচেল স্বরে জিজ্ঞেস করলেন, আবার কি করেছিস তুই? আমি কিছু করিনি, উনি করেছেন। উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। রামিনা বেগম 2 ভ্রুর মাঝে কুচকানো অংশটা সোজা করলেন। তারপর ওষুধগুলো সব গুছিয়ে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। বললেন, আমি আমার মেয়েকে চিনি, আর আমার এটুকু বিশ্বাস আছে যে সে কাউকে ছোট করার জন্য তার উপর মিথ্যে কোনো অপবাদ দিবে না। মেহুল অসহায়ের সুরে বলল। মা, আমি রামিনা বেগম তাকে হাত দেখিয়ে থামিয়ে দেন। তিনি বলেন, জামাই এসেছে, কি লাগবে না লাগবে গিয়ে দেখো, আমি ডাইনিং এ খাবার বাড়ছি। এই বলে তিনি চলে গেলেন। মেহুল এবার অসহায় চোখে তার বাবার দিকে চাইল। বাবার চোখে তার থেকেও বেশি অসহায়ত্ব দেখল সে। তার বাবা মৃদু সুরে বললেন, এমন করে না মা, রাবির ভালো ছেলে, ও তোমাকে ভালো রাখবে। মা বাবার উপরে বিশ্বাস রাখো। মেহুল জবাবে আর কিছু বলে না। দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায়। রামিনা বেগম ডাইনিং এ খাবার বেড়ে মেহুলকে ডাকেন। মেহুল ডাইনিং রুমে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? রামিনা বেগম বললেন, যা, রাবিরকে ডেকে নিয়ে আয়। আমি কেন? রামিনা বেগম খেপে গিয়ে বললেন, তো তোর জামাইকে কি আমি গিয়ে ডাকবো? যা। মেহুল বড় বড় পা ফেলে নিজের রুমে যায়। রাবির তখন বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। মেহুল বারান্দার দরজার সামনে চোখ মুখ কুঁচকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রাবির ফোন রেখে তার দিকে ফিরতেই সে বলে, মা খাবারের জন্য ডাকছেন, খেয়ে দিয়ে বাড়ি চলে যান। আর যদি না যাই? মেহুল তখন ঠোঁট ছড়িয়ে হেসে বিদ্রুপের সুরে বলে, ঘর জামাই হওয়ার ইচ্ছা নিশ্চয়ই আপনার নেই, আর যদি থেকে থাকে তবে এই বাড়িতে আজীবনের জন্য থেকে যেতে পারেন। মেহুল তার কথা শেষ করে রুম থেকে বেরিয়ে যায়। রাবিরও আলতো হেসে তার পেছন পেছন আসে। রাবির ডাইনিং এ বসে বলল, কি ব্যাপার মা, আপনারা কেউ বসছেন না কেন? রামিনা বেগম হালকা হেসে বললেন, আমরা পরে খাবো, তুমি আগে খাও বাবা। বাবা খেয়েছেন?
হ্যাঁ, খেয়েছেন? তুমি খাওয়া শুরু করো। রাবির তখন মেহুলের দিকে চেয়ে বলল। আপনি বসে পড়ুন। মেহুল অন্যদিকে চেয়ে বলল। না, আমি মা আর চাচির সাথে খাবো। রামিনা বেগম তখন বললেন। না মেহুল, তোমার আমাদের সাথে খেতে হবে না, জামাইয়ের সাথে বসে পড়ো। মেহুল বিরক্ত হলেও কিছু বলতে পারে না, বাধ্য হয়ে রাবিরের পাশের চেয়ারেই বসে। খাওয়ার মাঝে রামিনা বেগম বললেন। খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে জামাইকে নিয়ে একটু বাগানে ঘুরে আসিস। মেহুলের চোখ মুখ কুঁচকে বলে। না মা, আমি খেয়ে ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। রামিনা বেগম তখন কপাল কুঁচকে বললেন। এমনিতে তো ঘুমাস না, আজই তোর বিকেলে ঘুম পেয়ে গেল। তার চাচি তখন পাশ থেকে বলে উঠলেন। থাক না ভাবি, ঘুমাক। রাতে মনে হয় ঠিকঠাক মতো ঘুম হয়নি। থাক, এখন একটু ঘুমাক। এই বলে চাচি ওড়না দিয়ে মুখ চেপে হাসলেন। মেহুলের এই মুহূর্তে বিরক্ত আর অস্বস্তি দুটোই লাগছে। সে আর চোখে রাবিরের দিকে চেয়ে দেখে সেও ঠোঁট চেপে হাসছে। মেহুল রাগে তখন তার চোখ মুখ গুজে লোকমার পর লোকমা দিয়ে খেতে থাকে। মেহুল দরজার আড়াল থেকে উকি দিয়ে দেখলো ভদ্রলোক খাটের এক কোণে বসে খুব মনোযোগের সহিত ফোন চাপছেন। দেখে মনে হচ্ছে যেন এটা তারই রুম, বিন্দু মাত্র সংকোচ নেই। মেহুল প্রচন্ড ক্ষোভ নিয়ে লোকটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে রুমে প্রবেশ করলো। তারপর আস্তে আস্তে বিছানার অপর পাশে গিয়ে বসলো। রাবির তার উপস্থিতির টের পেয়েও চুপচাপ নিজের কাজ করতে যাচ্ছে। মেহুলও চুপচাপ বসে আছে, মাঝে মধ্যে আর চোখে রাবিরকে দেখছে। তার সাথে বিরক্তও হচ্ছে। খানিক বাদেই রাবিরের ফোনটা বেজে ওঠে। সে কলটা রিসিভ করে। কে কল দিয়েছে মেহুল জানে না। রাবির কাকে যেন বলছে। রাতেই মিটিং রাখো, আমি কিছুক্ষণের মাঝেই চলে আসছি। রাবির চলে যাবে কথাটা শুনে যেন মেহুলের প্রচন্ড খুশি লাগলো। সে লাফিয়ে উঠে বলল। আপনি চলে যাচ্ছেন? রাবির ফোন রেখে তার দিকে ঘুরে তাকায়, জিজ্ঞেস করে। কেন, চলে গেলে খুশি হবেন? মেহুল হেসে বলল। অবশ্যই খুব খুশি হব। রাবির তা শুনে মুচকি হাসে। তার এই হাসির অর্থ মেহুল বুঝতে পারে না। রাবির উঠে দাঁড়ায়, বলে। চলে যাচ্ছি, তবে প্রত্যেক সপ্তাহের শুক্রবারে আমি আসব। আর একটা কথা, আপনার সব খরচ আজ থেকে আমিই দিব। আপনার সেমিস্টার ফি থেকে শুরু করে এভরিথিং। প্রতি সপ্তাহে এসে হাত খরচও দিয়ে যাব। পরে যখন যা লাগবে আমাকে কল করে বললেই চলবে। বিকাশ দিয়ে দিও। আর কোনো প্রয়োজন হলেই আমাকে কল দিবেন। যে কোনো সমস্যায় আমি আপনার পাশে আছি, তাই কোনো ইতস্তত বোধ করবেন না। আর একটা কথা, আপনি সবকিছু সুন্দর স্বাভাবিকভাবে মেনে নিতে না পারলেও আমি মেনে নিয়েছি। আপনি আমার স্ত্রী, আমার সম্মান, আর তাই আশা করছি আমার সেই সম্মান আপনার কাছে হেফাজতে থাকবে। ভালো থাকবেন। রাবিরের এসব কথা মেহুলের একদম পছন্দ হয়নি। রাবির আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছিল। মেহুল গিয়ে তার পেছনে দাঁড়িয়ে বলে। শুনুন, আমার দায়িত্ব নেওয়ার জন্য আমার বাবা আছেন। আপনাকে আমার প্রয়োজন নেই। আমার সব খরচ আমার বাবাই দেবেন। আপনার কাছ থেকে আমি টাকা নিব না। রাবির আয়নার মাঝ দিয়ে মেহুলের দিকে তাকায়। মেহুল রাবিরের দিকে চাইতে মনে হলো যেন লোকটার মেজাজ আর ঠান্ডা নেই। চোখ মুখ কেমন যেন শক্ত হয়ে উঠেছে। মেহুল মনে মনে খুশি হচ্ছে। লোকটা এখন চিৎকার দিয়ে তার সাথে কথা বললে বাড়ির সবাই সেটা শুনবে। মেহুলও তো এটাই চাই। তবে মেহুলের এক বুক আশা হতাশায় পরিণত হলো যখন রাবির তার দিকে ঘুরে নরম সুরে বলল। মিসেস মেহুল খান, আমি এক কথার মানুষ। একবার যেটা বলি সেটাই করি। আমি যখন বলেছি আজ থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার, তার মানে আমার। এখন তাতে আপনার মত থাকুক বা না থাকুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। মেহুল রাগে হাত মুষ্টিবদ্ধ করে কর্কশ স্বরে বলল। আপনি প্রচন্ড খারাপ একটা লোক। আমার সাথে আপনি জুলুম করছেন। আচ্ছা, আপনি নেতা হলেন কি করে বলুন তো? নির্ঘাত সাধারণ মানুষের কাছ থেকেও জোর করেই ভোট আদায় করেছেন। না হলে আপনার মতো লোককে কে ভোট দিত? মেহুলের কথা রাবিরের অপছন্দ হলেও তেমন কিছু সে বলল না। মেহুলকে পাশ কাটিয়ে বিছানার কাছে গিয়ে সেখানে একটা খাম রেখে রুম থেকে বেরিয়ে গেল। মেহুল গিয়ে খামটা খুলে দেখলো সেখানে অনেকগুলো টাকা। সে দ্রুত বাইরে বেরোলো। রাবিরকে গিয়ে দেখলো তার মা বাবার রুমে। তাদের সাথে কথা শেষ করে রাবির মেইন দরজার কাছে যায়।
মিহুলও যায় তার পেছন পেছন। তার উদ্দেশ্য এই টাকাগুলো তাকে ফিরিয়ে দেবে। কিন্তু তার চাচি আর তার মাও সেখানে চলে আসেন, বিধায় মিহুল আর তেমনটা করতে পারে না। টাকার খামটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেও খামটা আর দিতে পারে না। রাবির চলে যায়। মিহুলও তার উপান্তর না পেয়ে দরজা আটকে তার রুমে ফিরে যায়। টাকাগুলো আলমারিতে তুলে রাখে। মনে মনে প্রতিজ্ঞা করে এখান থেকে সে 1 টাকাও খরচ করবে না। ওনাকে ধরে আমার কাছে নিয়ে আসো। আসতে চাইছেন না তো তুলে নিয়ে আসো। তোমাদেরকে রেখেছি কি করার জন্য? যাও তাড়াতাড়ি। ছেলেটা মাথা হেলিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। রাবির তখন তার সামনে বসে থাকা বৃদ্ধ লোকটার দিকে চেয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আপনার দোকান আমি আপনাকে ফিরিয়ে দেব। চায়ের কাপ নিয়ে বারান্দায় গিয়ে বসে মেহুল। একটা চুমুক দিয়ে তার বান্ধবী ঋতুকে কল দেয়। ঋতু কল রিসিভ করে হেসে হেসে বলে, কিরে বান্ধবী, বাসর কেমন কাটালি? মেহুল দাঁত খিঁচে বলল, অনেক রোমান্টিক ভাবে কাটিয়েছি, ভিডিও বানিয়েছি, পাঠাবো? রীতা হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে, বলে, সিরিয়াসলি তুই তোর বাসরের ভিডিও বানিয়েছিস? এক কাজ কর, আমাদের গ্রুপে পাঠিয়ে দে, সবাই একসাথে বসে বসে দেখি। শোন রিতা, তোকে না আমি তোদের 5 তলা বিল্ডিং এর উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব, তারপর হাত পা ভেঙে বাড়িতে পড়ে থাকবি। এমনিতেই মন মেজাজ ভালো নেই, তোর সাথে কথা বলে এখন আরো বিরক্ত লাগছে। কেন রে, এমন একটা হ্যান্ডসাম বর পেয়েও খুশি না তুই? ওই রকম একটা ছেলে যদি আমাদের ভাগ্যে থাকতো, আমরা তো তাহলে খুশিতে পাগল হয়ে যেতাম। তাহলে তুই ওনাকে নিয়ে যা, বিয়ে করে ফেল, আমার কোনো আপত্তি নেই। যা, কি বলিস? উনি আমার দুলা ভাই, আমি দুলা ভাইয়ের দিকে এমন নজর দেই না। আচ্ছা, তুই আমাকে আগে বলিস কেন? উনি আরিয়ান খান রাবির। আমি তো ওনাকে দেখে অবাক, ওনার সাথে আবার বিয়ে হবে সেটা আমি ভাবতেও পারিনি। ভাগ্য, এমন একটা ছেলেকে বর হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো সবাইকে বলেছি, সবাই শুনে কি যে খুশি হয়েছে জানিস না তুই। আর মিম আছে না, ওর তো আবার ক্রাশ ছিল ভাইয়া, ও শুনে একটু মন খারাপ করেছে, ঢং করে বলেছে ওনার কি আমাকে চোখে পড়লো না? ওই দিন অনুষ্ঠানে তো আমিও খুব সুন্দর করে সেজে গিয়েছিলাম। মেহুল তখন চিন্তিত সুরে জিজ্ঞেস করলো, তোর কি মনে হয় উনি সেদিন আমাকে অনুষ্ঠানে দেখেই পছন্দ করেছিলেন? কেন, ভাইয়া কি কিছু বলেনি? না, উনি আমাকে কিছু বলেননি। আমার তো তাই মনে হয়, হয়তো সেই দিন অনুষ্ঠানে তোকে দেখেই উনি তোর প্রেমে পড়ে যায়, তাই তোর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু সেদিন তো আমি খুব একটা মাঠে থাকিনি, উনি আমাকে দেখলো কখন? আর মা বাবা তো বললেন ছেলেকে নাকি ওনারা আগে থেকেই চেনেন, বাবার পরিচিত। এক কাজ কর, তুই ভাইয়াকে জিজ্ঞেস কর, উনিই তোকে সব বলতে পারবে। ওনার সাথে আমি কথা বলতে পারবো না। কেন, বিয়ের প্রথম রাতেই ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছিস নাকি? ওই লোকটাকে আমার একদমই পছন্দ না, সব সময় তেরা তেরা কথা বলেন, আমার ওনার কথা শুনলেই রাগ হয়। এখন তো এইসবই বলবি, একদিন দেখবি এই লোকের সাথে 1 মিনিট কথা বলার জন্য কত অস্থির অস্থির লাগে। আল্লাহ করুক এই দিন জীবনে না আসুক। মধ্যবয়স্ক লোকটা কিছু টাকার বান্ডেল রাবিরের সামনে রেখে বললেন, লাগলে আরো দিব, খালি আমার দোকানের উপর থেকে হাত শ্বাস ছড়িয়ে ফেলুন। রাবির বাঁকা হেসে বলল, দোকান আপনার না, যার দোকান তাকে ফিরিয়ে দিন। লোকটা শব্দ করে হেসে বলল, দোকান আমার, আমি এই দোকান কাউকে দিব না। কত টাকা দিলে মুখ বন্ধ হবে সেটা বলুন। রাবির উঠে দাঁড়ায়, শান্ত চোখে কিছুক্ষণ লোকটার দিকে চেয়ে থাকে। তারপর হুট করে সে পেছনের পকেট থেকে একটা বন্দুক বের করে লোকটার মাথায় ঠেকিয়ে বলে, আজীবনের জন্য যদি নিজের মুখ বন্ধ করতে না চান তাহলে এক্ষুনি এই পেপারগুলোতে সাইন করুন। খাওয়া দাওয়া করে রুমে এসে মেহুল দেখলো তার ফোনটা বাজছে। হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। মেহুলের তখন সঙ্গে সঙ্গেই মনে হলো এটা নিশ্চয়ই রাবির। সে রিসিভ করলো না, ফোনটা সাইলেন্ট মুডে রেখে দিল। কিছুটা সময় এভাবেই পার হয়। মেহুল তখন বিছানায় শুয়ে বই পড়ছে। সেই সময় তার রুমে রামিনা বেগম এলেন। তিনি এসে মেহুলকে ধমক দিয়ে বললেন, ফোন কই তোর? মেহুল চমকে অবাক হয়ে বলে, কেন? রাবির কখন থেকে তোকে কল করছে, রিসিভ করছিস না কেন? মেহুল হতভম্ব হয়ে যায়। মানে
এই লোকটা কতটা সাংঘাতিক। ও ফোন ধরছে না বলে সে ডিরেক্ট তার মাকে কল দিয়ে বসলো। মেহুল জোরে নিঃশ্বাস ফেলে ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা নেয়, মায়ের দিকে চেয়ে নরম গলায় বলে, সাইলেন্ট ছিল তাই শুনিনি। এখন কল দে। আচ্ছা তুমি যাও, দিচ্ছিস। রামিনা বেগম বেরিয়ে যাওয়ার পর মেহুল বিরক্ত হয়ে বিছানায় বসলো, আর তার সঙ্গে সঙ্গে এই ফোনটা তার আবার বেজে ওঠে। মেহুলের বিরক্তের মাত্রা তখন আরো বেশি বেড়ে যায়। সে ফোনটা রিসিভ করে কানে নিয়ে ক্ষিপ্ত স্বরে বলে, সমস্যা কি আপনার? একটু ফোন ধরছিলাম না বলে মাকে কল দিয়ে দিবেন? আশ্চর্য তো। মাকে কল দিতাম না, কিন্তু যেহেতু আপনি ইচ্ছে করে আমার কলটা রিসিভ করছিলেন না, তাই আমি বাধ্য হয়েই মাকে কল দিয়েছি। হ্যাঁ ভালো করেছি। আমি আপনার কল রিসিভ করব না। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। না থাকলেও কথা বলতে হবে, কারণ স্বামীকে সময় দেয়া স্ত্রীর দায়িত্ব, আর আপনাকে সেই দায়িত্ব মেনেই চলতে হবে। ও তাই? এটা বুঝি কোনো সংবিধানে লেখা আছে? যদি থেকে থাকে তাহলে আমাকে দেখান, আমিও তখন আপনার এই কথা মেনে নিব। এটা রাবির খানের সংবিধানে লেখা, আর এই সংবিধানের নিয়ম কখনোই কেউ পাল্টাতে পারবে না। মেহুল বড় করে হাই তুলে বলে, শুনুন মিস্টার, আপনার এসব নিয়ম কানুন নিয়ে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। আপনার নিয়ম কানুন আপনি মানুন, আমি কারোর নিয়ম কানুন মানতে পারবো না। রাবির হাসে বলে, মানবেন মানবেন, যখন চারদিক থেকে সব রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন আমার নিয়ম কানুন মানা ছাড়া আপনার আর কোনো উপায় থাকবে না। মেহুল ভ্রুকুচকে বলে, ভয় দেখাচ্ছেন? রাবির স্মিত হাসে বলে, কেন ভয় পাচ্ছেন? মেহুল কর্কশ স্বরে বলে, একদমই না। আমিও তাই চাই। রাবির খানের ওয়াইফ মিসেস মেহুল খান যেন কোনো কিছুতে ভয় না পায়, সে যেন তার মতোই সবকিছুতে আকুত ভয় হয়। হয়েছে আপনার বলা, এবার ফোন রাখুন। কালকে আপনার ক্লাস আছে? জি আছে। সকাল ঠিক 9টায় বাসার নিচে গাড়ি এসে অপেক্ষা করবে। গাড়ি? গাড়ি কিসের জন্য? আপনার যাতায়াতের জন্য একটা গাড়ি সবসময় এখানে থাকবে। মেহুল চেতে যায় কথাটা শুনে, চট করে উঠে দাঁড়ায়, নাকের পাল্লা ফুলিয়ে বলে, একদম না, আমি আপনার বাড়িতে যাতায়াত করব না। আমি রিকশায় আসা যাওয়া করব। দয়া করে এমন কিছু করবেন না। ঠিক আছে, গাড়ি ঠিক সময় পৌঁছে যাবে, আমার বিশ্বস্ত ড্রাইভার থাকবে। তাও আপনার কোনো অসুবিধা হলে পরদিন থেকে না হয় আমি নিজেই আপনাকে ড্রাইভ করে দিয়ে আসবো। তাহলে রাখছি, ভালো থাকবে। রাবির কল কেটে দেয়। মেহুল ফোনটা হাতে নিয়ে বোকার মতো তাকিয়ে আছে, তার কথার কোনো মূল্যই নেই। ওই লোকটা যা বলবে তাই হবে। কেন কেন হবে? উনি কি ভাবেন নিজেকে? নেতা হয়েছেন বলে কি সব জায়গায় নেতাগিরি করবেন? না, মোটেও মেহুল তা হতে দেবে না। মেহুল নিজের মর্জির মালিক, সে তার নিজের ইচ্ছে মতো চলবে। কারোর চাপিয়ে দেওয়া কোনো কিছু সে সহ্য করবে না, কোনো কিছু না। পরদিন সকালে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নামতেই মেহুল দেখলো তাদের বাড়ির গেটের সামনে একটা গাড়ি দাঁড়ানো। মেহুলের কপালে চওড়া ভাঁজ পড়ল তখন। সে মুখ কালো করে গাড়িটার দিকে এগিয়ে যেতে গাড়ির ভেতর থেকে হর্নের শব্দ এলো। মেহুল গাড়ির জানালায় নক করে মাথা নুয়ে বলল, শুনুন, আপনার নেতা সাহেবকে গিয়ে বলে দিন আমি ওনার গাড়ি দিয়ে কোথাও যাব না। তার কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ির জানালাটা নেমে গেল। গাড়ির ভেতরের মানুষটাকে দেখে মেহুল চকিত হয়, বিরক্ত হয়ে বলে, আপনি? রাবির মৃদু হেসে বলল, আপনার নেতা সাহেবের ড্রাইভার আজকে একটু বিজি, তাই নেতা সাহেব নিজেই এখানে চলে এসেছেন তার ওয়াইফকে ভার্সিটিতে পৌঁছে দেওয়ার জন্য। এবার গাড়িতে উঠে পড়ুন। মেহুল চোখ মুখ কুচকে কতক্ষণ চেয়ে থেকে গাড়ির পেছনের সিটে গিয়ে বসে। রাবির সামনে লুকিং গ্লাস দিয়ে মেহুলের দিকে চাইলে সে ব্যাপারটা পাত্তা না দিয়ে অন্যদিকে মুখ করে থাকে। রাবির আর কিছু বলে না, গাড়ি স্টার্ট দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ভার্সিটির কাছে পৌঁছতেই মেহুল বলল, এখানেই থামুন, আর ভেতরে যাওয়ার দরকার নেই। রাবির বলল, গাড়ি আপনার ডিপার্টমেন্ট অবধি যাবে। মেহুল বিচলিত হয়ে বলে, না, একদম না। গাড়ি এখানেই রাখুন, অত ভেতরে যাওয়ার দরকার নেই। রাবির তার কথা কানে নিয়েও নেয় না, সে তার মতো গাড়ি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে মেহুল হাঁসফাঁস করছে। ও ডিপার্টমেন্ট অবধি গাড়ি গেলে সবাই হইচই শুরু করবে।
এই লোকটাকে সবাই চেনে, ওর বন্ধুরা বাকি ক্লাসমেটরা মজা করবে, সে এটা একদমই চায় না। মেহুল চেঁচিয়ে বলল, আপনি আমার কথা শুনছেন না কেন? গাড়ি থামান আর ভেতরে যেতে হবে না। মেহুলকে পাত্তা না দিয়ে গাড়ি নিয়ে তার ডিপার্টমেন্টের সামনেই থামলো। রাবির গাড়ি থেকে বের হওয়ার আগেই মেহুল দ্রুত গাড়ি থেকে নেমে যায়। সে দ্রুত পায়ে হাঁটা ধরতে রাবির তাকে পেছন থেকে ডেকে ওঠে। মেহুল, দাঁড়ান। মেহুল জোরে নিঃশ্বাস ফেলে, পেছন ফিরে তাকায়। ইতোমধ্যে আশেপাশের অনেকেই গুনগুন শুরু করে দিয়েছে। মেয়েরা কপাল কুঁচকে একবার মেহুলকে দেখছে তো একবার রাবিরকে। সে দিন প্রোগ্রামে রাবিরকে দেখে মেয়েদের ঢঙের শেষ ছিল না। আজ তাকে ভার্সিটির একটা মেয়ের সাথে দেখে সবাই নিশ্চয়ই খুব অবাক হচ্ছে। রাবির মেহুলের দিকে এগিয়ে যায়, বলে, ক্লাস কয়টায় শেষ হবে? 2টায়। আচ্ছা, তখন হয়তো আমি আসতে পারবো না, তবে আমার ড্রাইভার চলে আসবেন। গেটের বাইরেই গাড়ি থাকবে, সাবধানে চলে যাবেন। এখন আসছি। রাবির গাড়ির কাছে যেতে একজন লোক এসে বলল, আরে রাবির সাহেব না, আপনি এখানে? মেহুল তার স্যারকে দেখে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। রাবির হেসে বলল, হ্যাঁ, আসলে আমার ওয়াইফকে নামিয়ে দিতে এসেছিলাম। স্যার হেসে বললেন, আপনার ওয়াইফ আমাদের ভার্সিটিতেই পড়েন। কোন ডিপার্টমেন্টে? কেমিস্ট্রি। তাই? নাম কি? আমিও তো এই ডিপার্টমেন্টের হেড। ওনার নাম রুবাইয়াত মেহুল। স্যার খানিক অবাক হয়ে বলে, আচ্ছা, আপনি মেহুলের হাজবেন্ড? ও তো আমাদের ডিপার্টমেন্টে গায়িকা হিসেবে পরিচিত, খুব ভালো গান করে, পড়াশোনা বেশ ভালো। কিন্তু আপনাদের বিয়ে হলো কবে? কালকে। ওহো, নিউলি ম্যারিড, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তারপর স্যারের সাথে আর কিছুক্ষণ প্রাসঙ্গিক কথাবার্তা বলে রাবির বেরিয়ে যায়। মেহুল ক্লাসে গিয়ে চুপ হয়ে বসে আছে। ক্লাসের সবাই ইতোমধ্যে তার বিয়ের ব্যাপারে অবগত, সবাই কানাঘুষা করছে। কেউ কেউ বেশ আফসোসের সুরে বলছে। মেহুলের কানে কথাগুলো পৌঁছলেও সে কিছু বলছে না। কিছুক্ষণ বাদে তার বেস্ট ফ্রেন্ডরা রীতা ক্লাসে আসে। সে এসে মেহুলের পাশে বসে জিজ্ঞেস করে, কিরে, ভাইয়া এসে তোকে নামিয়ে দিয়ে গিয়েছিলেন? মেহুল চোয়াল শক্ত করে তার দিকে চাইল, বলল, হ্যাঁ। জানিস, তোদের দেখে সবাই একদম সারপ্রাইজড হয়ে গিয়েছে। নিচে তো এসব নিয়ে আলোচনা চলছে। আমি জানতাম এমন কিছু হবে, তাই ওই লোকটাকে বলেছি। এত ভেতরে আসার দরকার নেই, কিন্তু ওই অসভ্য লোক আমার কথা পাত্তাই দেয়নি। লোকটাকে ইচ্ছে করছে আমার। আরে বাবা, তুই রাখছিস কেন? তোর তো আরো খুশি হওয়ার কথা। তুই তো ভাইয়ার দৌলতে একদিনই সেলিব্রিটি হয়ে গেছিস। না, আমি সেলিব্রিটি হতে চাই না। আমি যেমন আছি তেমনই খুশি। রীতা হেসে বলল, না চাইলেও এখন তোকে অনেক কিছু হতে হবে। আফটার অল নেতার বউ বলে কথা, একটু ভাব তো নিতে হবে, তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডামকে পৌঁছে দিয়েছেন? স্যার, ম্যাডামকে তো এখনো দেখেনি, অনেকক্ষণ হয়েছে। অনেক ছাত্রছাত্রীকে দেখলাম বের হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাডামকে তো পাইনি স্যার। রাবির কিছুটা চিন্তিত হলো, বলল, আচ্ছা, আপনি আরো কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি মেহুলকে কল দিয়ে দেখছি। আচ্ছা স্যার। কলটা কেটে দিয়ে রাবির ঘড়ির দিকে চাইল, দেখলো 3:10। মেহুলের তো 2টায় ক্লাস শেষ হওয়ার কথা, গাড়িও তো 2টা বাজার আগে পৌঁছে দিয়েছে। তাহলে মেহুল এখনো বের হচ্ছে না কেন? রাবির মেহুলের নাম্বারে কল দেয়। দেখ, কল দিচ্ছে। রিসিভ কর, ভাইয়া হয়তো দুশ্চিন্তা করছেন। কেন এখানে দুশ্চিন্তা করার কি আছে? আমি কি ছোট বাচ্চা যে আমাকে একদম চোখে চোখে রাখতে হবে? আশ্চর্য তো, পুরো ভার্সিটি লাইফ আমি স্বাধীনভাবে কাটিয়েছি, জীবনেও মা বাবা এরকম প্যারা দেয়নি, আর উনি প্রথম দিনেই আমাকে জ্বালিয়ে মারছেন। উফ। রীতা বলল, রাগ না দেখে কলটা রিসিভ কর। তা তো করতেই হবে, নয়তো পরে আবার মাকে কল দিয়ে বসবেন। আর কোনো উপায় না পেয়ে মেহুল কলটা রিসিভ করে, আর তার সঙ্গে সঙ্গেই রাবির বলে, কোথায় আপনি? ভার্সিটিতে। ক্লাস শেষ হয়নি এখনো? না, কখন শেষ হবে? 4টায়।
তাহলে তখন 2টার কথা বলেছিলেন কেন? কারণ তখন জানতাম 2টার দিকেই ছুটি হবে, কিন্তু এখন স্যার বলেছেন এক্সট্রা আরো 2টো ক্লাস নেবেন, তাই আমাদের এখন 4টা পর্যন্ত থাকতেই হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, বাইরে গাড়ি আছে, ক্লাস শেষে সাবধানে বাড়ি ফিরে যাবেন। আল্লাহ হাফেজ। রাবির কল কেটে দিয়ে তার ড্রাইভারকে জানিয়ে দেয়। অন্যদিকে মেহুল একটা ফুচকা মুখে পুড়ে গাল ফুলিয়ে বসে থাকে। রীতা ইতস্তত গলায় বলল, ভাইয়াকে মিথ্যা বলাটা ঠিক হয়নি। ক্লাস তো আমাদের সেই কখন শেষ, শুধু শুধু এখানে বসে থেকে সময় নষ্ট করছিস। মেহুল ভ্রুকুচকে তাকায়। ফুচকাটা গিলে চরম অবাক হয়ে বলে, এই তোদের সবার কি হয়েছে বলতো? ওই লোকটা কি তোদের তাবিজ টাবিজ করেছে নাকি? হ্যাঁ, বিয়ে হওয়ার পর থেকেই তোরা সবাই রাত দিন খালি ওনার কথাই ভেবে যাচ্ছিস। আমাকে নিয়েও একটু ভাব। ওই লোকটার মা আমার কাছ থেকে আমার গানটাকে কেড়ে নিয়েছেন। আমাকে বলেছেন নিজের কোনো ক্যারিয়ারের দরকার নেই, পড়াশোনা শেষ করে সংসার করো, ব্যাস এটাই জীবন। আমি তো এটা আশা করিনি। আমার তো বড় নায়িকা হওয়ার স্বপ্ন। অ্যাটলিস্ট আর কিছু করতে পারি আর না পারি, পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করতে চাই, নিজের উপার্জনে চলতে চাই। অথচ ওই লোকগুলো আমাকে বিয়ে নামক শিকলে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে যে আমি এখন কোনো মতেই এসব থেকে নিজেকে ছাড়াতে পারবো না। আর আমার মা বাবাও খুশি খুশি মনে এসব কিছু মেনে নিয়েছেন। তুইও মেনে নিয়েছিস। আমার কষ্টে কারোর কিচ্ছু যায় আসে না। এত পাষাণ কি করে হয়ে গেলি তোরা? মেহুলের কথার সুরে ঠুকরে পড়া যন্ত্রণাগুলো রীতা টের পাচ্ছে। সে মেহুলের হাতের উপর হাত রাখে, নরম গলায় বলে, এভাবে বলিস না প্লিজ। আমরা সবাই তোর ভালো চাই, বিশেষ করে আন্টি আঙ্কেল। ওই মানুষ দুজন তোকে প্রচন্ড ভালোবাসেন। প্লিজ ওনাদের ভুল বুঝিস না। মা বাবা নিজের সুখের কথা না ভেবেই কিছু করে না, যা করেন ছেলে মেয়ের কথা ভেবেই করে। আর যাই হোক, এটা তো সত্যি যে রাবির ভাইয়ের মতো ছেলে মেয়েদের স্বপ্নে থাকে। তোর তো না চাইতেই সে স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। এই যে ভাইয়ার এত এত ব্যস্ততার মাঝেও বারবার ফোন করে তোর খবর নেয়া, এটা ঠিক কতটা কেয়ার করলে একটা মানুষ করে জানিস? উনি তোকে সম্মান করে, তাই তো এত রাগ দেখানোর পরও উনি তোকে কিছু বলেন না। আমার কি মনে হয় জানিস, তোর স্বপ্নের কথা ওনাকে বলা উচিত। আমার বিশ্বাস উনি তোর পাশে থাকবেন। মেহুল দীর্ঘশ্বাস ফেলে, অন্যদিকে ফিরে বলে, আমার তো তা একদমই তা মনে হয় না। আবার কেন যেন মনে হয় উনি খুব পজিটিভ। আর হয়তো উনিও ওনার মায়ের মতো এসব গান বাজনা পছন্দ করেন না। যদি আমি বলার পর উনি না করে দেন, তখন কি হবে? তখন তো আবার আরো কষ্ট লাগবে। তার চেয়ে না বলাই ভালো। আমার মনে হচ্ছে না এমন কিছু হবে। তুই বলেই দেখ না, আমি শিওর ভাইয়া তোকে বুঝবেন। একবার বলে দেখ। মেহুল খানিক ভেবে বলল, আচ্ছা, আমি বলবো ওনাকে। আর উনি যদি আমার গান গাওয়াটা সাপোর্ট করেন, তাহলে আমিও এই বিয়েটাকে খুশি খুশি মেনে নিব। আর যদি সাপোর্ট না করেন, তবে আমি ওই বিয়ে মানবো না, না ওনাকে কখনো স্বামী হিসেবে মানব। রীতা তাকে আশ্বাস দিয়ে বলল, মানবেন, তুই কোনো চিন্তা করিস না, ভাইয়া ঠিক মানবেন। খাওয়া দাওয়া শেষ করে মেহুল তার রুমে যায়। মনটা খুব উসখুস করছে। রাবিরকে কি বলা উচিত সবকিছু? যদি উনিও ওনার মায়ের মতো কড়া কথা শুনিয়ে দেন তখন? কিন্তু এভাবে নিজের জীবনকে বোঝা বানিয়ে তো চলা যায় না। সবাই জীবনে কিছু করতে চায়, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। মেহুলও তাই চায়। কিন্তু রাবির যদি তার পাশে না থাকে, তবে তো তার সব স্বপ্ন ধুলোই মিশে যাবে। কিভাবে গায়িকা হবে সে? কিভাবে নিজের একটা কেরিয়ার বানাবে? এসব চিন্তায় চিন্তায় মেহুলের ঘুম উবে যাচ্ছে যেন। সে হতাশ হয়ে আকাশের দিকে চেয়ে আছে। আকাশটাও আজ একা। বাইরে থমথমে পরিবেশ, বাতাস বইছে খুব। মেহুলের সেই বাতাসে আরাম লাগলেও মনে শান্তি পাচ্ছে না সে। রাবিরকে একবার কল দেবে, আবার ভাবে, না থাক, যদি উনি না মানেন। মেহুল দীর্ঘশ্বাস ফেলেই রুমে ফিরে আসে। এসে দেখে তার ফোন বাজছে। সে বুঝে যায় এটা রাবির ছাড়া আর কেউ না। সে খুশি হয়ে দ্রুত ফোনটা রিসিভ করে। তারপর নিজেকে শান্ত করে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া দাওয়া হয়েছে? জি, আপনার? জি হয়েছে। মেহুল নিজেকে প্রস্তুত করছে কথাগুলো বলার জন্য। রাবির মাঝ দিয়ে বলে, আচ্ছা তাহলে শুয়ে পড়ুন, কাল তো আবার ক্লাস আছে, সকালে উঠতে হবে। না শুনুন, আমার আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ বলুন। আচ্ছা, একটু দেখা করা যায় না? আমি আসলে এই কথাগুলো সরাসরি দেখা করে বলতে চাইছি।
আপনি কি কাল ফ্রি আছেন? রাবির কিছুক্ষণ ভেবে বলল, ক্লাস শেষে আমি নিতে আসবো, তখন না হয় কথা হবে। আচ্ছা, আরেকটা কথা, দয়া করে ভার্সিটির ভেতরে আসবেন না, গেটের সামনে দাঁড়ালেই হবে। রাবির মৃদু হেসে বলল, কেন, নেতা সাহেবের বউ বলে লজ্জা পান? জি, আপনার জন্য সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকে, মনে হয় আমি কোনো ভিন গ্রহের প্রাণী। সেটাই তো ভালো, সবাই আপনাকে আলাদা চোখে দেখবে, নেতার বউ হিসেবে চিনবে, তাতে আমিও একটু নিশ্চিন্তে থাকতে পারবো। অন্তত আমার ওয়াইফের দিকে নজর দেওয়ার আগে সবাই একবার হলেও ভাববে কার ওয়াইফের দিকে নজর দিচ্ছে। মেহুল বড় করে নিঃশ্বাস ফেলে, বলে, আমার নিজেরও একটা পরিচয় আছে, আর আমি আমার নিজের পরিচয়ে পরিচিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজের পরিচয়ে বেঁচে থাকা দারুণ ব্যাপার, তাই বলে স্বামীর পরিচয়কে অগ্রাহ্য করা কোনো শিক্ষিত ব্যক্তির কাজ নয়। মেহুল সময় নিয়ে বলল, এখন তো আর চাইলেও আমি আপনার পরিচয়কে অগ্রাহ্য করতে পারবো না। সঙ্গে আপনি আমার অস্তিত্বের সঙ্গে মিশে গিয়েছেন, যেটা মুছে ফেলা অসম্ভব। রাবিরের মনে ক্রুদ্ধ প্রশান্তি জাগে। সে মিহি সুরে বলে, আর আমি বেঁচে থাকতে এই অস্তিত্ব কেউ মুছতেও পারবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। রাবির খান তার ওয়াইফকে আগলে রাখতে জানে, এখন আর যাই হয়ে যাক না কেন, সে তার ওয়াইফকে এক মুহূর্তের জন্য নিজের থেকে আলাদা করবে না, ইনফ্যাক্ট তার ওয়াইফ চাইলেও না। মেহুল ঢোক গিলে কথার বিপরীতে আর কিছু বলে না। রাবির বলে, কালকে তাহলে দেখা হচ্ছে, রাখছি, আল্লাহ হাফেজ। ক্লাস শেষ করে নিচে নামতে রাবিরের গাড়ি দেখে মেহুলের চোখ মুখ কুচকে যায়। মানে লোকটাকে যেটা না করা হবে উনি সেটা আরো বেশি করে করবেন। মেহুল সিঁড়ি বেয়ে নেমে এক্ষণে দাঁড়ায়। রাবিরের সঙ্গে তার দুজন স্যার কথা বলছেন। মেহুল এখন ভুলেও তাদের সামনে যাবে না। রীতা বলল, কি হলো, চল। না, দেখছিস না স্যাররা দাঁড়িয়ে আছেন, আমি ভুলেও ওনাদের সামনে যাব না। কেন যাবি না? স্যাররা তোকে আবার নতুন পরিচয়ে চিনবেন, সেটা তো ভালোই হয়, চল। আরে তুই যা তো, আমি যাব না এখন। রীতা মেহুলকে রেখে রাবিরদের সামনে গিয়ে দাঁড়ায়। সালাম দিয়ে বলে, ভাইয়া, ওই যে মেহুল। মেহুল রাগে গজ গজ করতে থাকে। রাবির মেহুলের দিকে চেয়ে তাকে ডাকে। মেহুলের এই মুহূর্তে ইচ্ছে করছে রীতাকে চিবিয়ে খেয়ে ফেলতে। সে চোখ মুখ খিচে পা বাড়িয়ে রাবিরের সামনে এসে দাঁড়ায়। স্যারদের সালাম দেয়। একজন স্যার সালামের জবাব দিয়ে বললেন, মেহুল, আপনি যে রাবির সাহেবের ওয়াইফ, আমরা তো জানতামই না। এখন জেনে অবশ্যই খুব ভালো লাগছে যে আমাদের মেয়ে ভালো একজন জীবন সঙ্গী পেয়েছে। মেহুল না পারতে হাসে, বলে, জি স্যার, দোয়া করবেন। স্যাররা আর কথা বাড়ালো না। ওনারা চলে যাওয়ার পর রাবির বলল, চলুন। মেহুল শক্ত গলায় বলল, আপনাকে না এত ভিতরে আসতে বারণ করেছি, কেন এসছেন? রাবির তার দিকে চেয়ে বলল, আমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি, আর ভবিষ্যতেও তাই করব, চলুন। মেহুল নাকের পাল্লা ফুলিয়ে নিঃশ্বাস ফেলে। এই লোকটাকে কিছু বলেও লাভ নেই, অসহ্য একটা। মেহুল গিয়ে পেছনে বসতে রাবির বলল, প্রথম দিন পেছনে বসেছিলেন বলে কিছু বলিনি, তবে একটা কথা জেনে রাখা ভালো, যখন আপনার হাজবেন্ড গাড়ি ড্রাইভ করবেন তখন আপনার উচিত তার পাশের সিটে এসে বসা। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা নিশ্চয়ই আপনি জানেন। মেহুল দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে গাড়ি থেকে বের হয়। তারপর সামনের দরজা খুলে রাবিরের পাশের সিটে গিয়ে বসে। রাবির খানিক চুপ থেকে বলে, ধন্যবাদ। কি খাবেন? কফি। এই ভর দুপুরে কেউ রেস্টুরেন্টে এসে কফি খায় না, খাবার অর্ডার দিন। মেহুল মেনু কার্ডটা রাবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, তাহলে আপনি অর্ডার করুন। রাবির মেনু কার্ডটা নিয়ে ওয়েটারকে দেখে খাবারের অর্ডার দেয়। তারপর সে চেয়ারে হেলান বসে। মেহুলের দিকে চেয়ে বলে, এবার বলুন কি বলবেন। মেহুল রাবিরের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, হুম, আপনি কি একটু নর্মাল ড্রেস আপে আসতে পারেন না? রাবির ভ্রুকুচকে তাকায়, বলে, কেন, আমার এই ড্রেস আপে কি সমস্যা? এই যে সারাক্ষণ এমন একটা সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে নেতা সেজে সেজে ঘোরেন, আপনার বিরক্ত লাগে না? একটু তো ক্যাজুয়াল ভাবেও আসতে পারেন,
সব সময় এমন নেতা সেজে ঘুরলে ভালো লাগে? রাবির স্মিত হাসে, বলে, আমাকে আপনার ক্যাজুয়াল লুকে দেখার ইচ্ছে, সেটা আগে বললেই পারতেন। মোটেও তা না, আপনাকে আমি কোনো লুকেই দেখতে চাই না। ইনফ্যাক্ট আমি আপনাকে দেখতেই চাই না। নেহাত এখন আমাকে ওই কথাগুলো বলতে হবে তাই এসছি, না হলে জীবনেও আসতাম না। জি, বুঝেছি। এবার তাহলে ওই কথাগুলো বলে ফেলুন। মেহুল গভীর নিঃশ্বাস নেয়, নিজেকে ধাতস্থ করে, জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বলে, আপনি জানেন এই বিয়েটা আমার মত ছিল না, তাও আমি মা বাবার কথা ভেবে বিয়ে করেছি। ঠিক আছে, বিয়ে যখন হয়েছে সেটা আমাকে মেনেও নিতে হবে, আমি জানি। কিন্তু আমার তো খারাপ লাগছে অন্য জায়গায়। আপনার মা আমাকে যেসব শর্ত দিয়েছেন ওই সব শর্ত মানা আমার পক্ষে সম্ভব না। আপনি তো ভালো মানুষ, সবাই বলে, তাই আপনাকে বলছি। আপনি নিশ্চয়ই আমাকে বুঝবেন, তাই প্লিজ আপনি আমায় সাহায্য করুন। আপনার সমস্যার কথা আপনি খুলে বলুন, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বললে বুঝবো কি করে? বলছি, আসলে আমি গানটাকে খুব ভালোবাসি। ছোটবেলা থেকে গান গাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতেই সবাই আমাকে এই গানের মাধ্যমেই চিনতো এবং এখনো চেনে। আমি এই গানটাকে কোনো মতেই ছাড়তে পারবো না। কিন্তু আপনার মা বলেছেন আমি যেন আর গান না করি, যেটাকে আমি ক্যারিয়ার হিসেবে নিতে চেয়েছি, আমার স্বপ্ন বানিয়ে। উনি সেই জিনিসটাকেই আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছেন। এখন আপনিই বলুন আমি কি করব? রাবির জবাব দেওয়ার আগে সেখানে ওয়েটার খাবার নিয়ে চলে আসেন, তাই সে থেমে যায়। খাবার রেখে ওয়েটার আবার চলে যায়। রাবির বলে, নিন, শুরু করুন। হ্যাঁ, কিন্তু আপনি আগে কিছু বলুন। রাবির 1 চামচ ফ্রাইড রাইস মুখে পুরে বলে, খাবারটা ভালো, খেয়ে দেখুন। মেহুল বিরক্ত হলো, বলল, খাবো তো, আগে আপনি আমার কথা জবাব দিন। রাবির আরো 2 চামচ খেলো। মেহুল বিরক্ত হয়ে বসে রইল আর জবাবের আশায়। রাবির 1 ঢোক পানি খেলো। অতঃপর সে মেহুলের দিকে চেয়ে স্বাভাবিক গলায় বলল, আপনি না বললেন আপনার মা আপনাকে আগেই বলে দিয়েছেন, সেখানে আর আমি কি বলবো? মেহুলের বুকের ভেতর তখন ধক করে উঠল। সে টেবিলের উপর 2 হাত রেখে এগিয়ে এসে বলল, আপনার মা তো নিষেধ করেছেন, আপনিও কি তবে আপনার মায়ের সাথে একমত? রাবি ঠোঁট বুজে কিছুক্ষণ মেহুলের দিকে চেয়ে রইল। মেহুলের চোখে মুখে প্রচন্ড অস্থিরতা ছেয়ে পড়েছে। ক্রমে ক্রমে বিরক্তির মাত্রাও বাড়ছে তার। লোকটা একটা কথা বলতে এত সময় কেন নিচ্ছে? রাবির ভেবে বলল, আপনি কি চান? আমি গান গাইতে চাই, বড় গায়িকা হতে চাই। কিসের জন্য? মেহুল কপাল কুঁচকে বলে, কিসের জন্য মানে? দেখুন, সবকিছুরই তো একটা উদ্দেশ্য থাকে। আপনার গায়িকা হওয়ার পেছনেও নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। আমি সেই উদ্দেশ্যটাই জানতে চাইছি। স্বাভাবিক ব্যাপার, আমি গান ভালোবাসি তাই গায়িকা হতে চাই। শুধুমাত্র গান ভালোবাসেন বলেই গায়িকা হতে চান, নাকি গায়িকা হলে আপনার নাম যশ খ্যাতি পাবেন বলে গায়িকা হতে চান? ভালো গান গাইতে পারলে এগুলো তো এমনিতেই পাবো। হ্যাঁ, সেটাই। তেমনি আপনি আমার ওয়াইফ বলেও এই জিনিসগুলো এমনিতেই পাবেন। আপনাকে তার জন্য আলাদা করে কষ্ট করতে হবে না। মেহুল চোখ মুখ কুঁচকে বলে, আপনি কি বলতে চাইছেন? আমি কেবল নাম, যশ আর খ্যাতির জন্য গায়িকা হতে চাই? গায়িকা হওয়া আমার স্বপ্ন। আমি কেবল নিজের স্বপ্ন পূরণ করতে চাই, ভালো গায়িকা হতে চাই। তারপর যদি এই জিনিসগুলো আমি নাও পাই তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আপনি ভুল ভাবছেন। ঠিক আছে, বুঝলাম। এখন খেয়ে নিন, খাবার ঠান্ডা হচ্ছে। রাবিরের আচরণে মেহুলের মাথা গরম হলেও নিজেকে সে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করেছে। তাই সে ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে। রাবিরের দিকে চেয়ে নরম গলায় বলল, আমি এখানে আপনার সাথে খেতে আসিনি, আমার স্বপ্নের কথাগুলো বলতে এসেছি। আপনি কেন আমার কথায় গুরুত্ব দিচ্ছেন না? রাবির পাঞ্জাবি প্রথম বোতামটা খুলে পেছনের দিকে ঠেলে দেয়। রেস্টুরেন্টে এসি চললেও তার যে বেশ গরম লাগছে সেটা তাকে দেখে বোঝা যাচ্ছে। অতঃপর সে মেহুলের দিকে চাইল, কোমল স্বরে বলল, আমার মা যা অপছন্দ করেন না, আজ পর্যন্ত তা কোনো কিছুই আমি করিনি। মাকে আমি প্রচন্ড সম্মান করি, আর তারপর সেই সম্মানিত স্থানে আমি আপনাকে বসিয়েছি। তাই আপনাকেও আমি কষ্ট দিতে পারবো না। আমি মায়ের সাথে কথা বলবো, আপনি নিশ্চিন্তে থাকুন। মেহুলের মন নিমিষেই খুশিতে ঝলমলিয়ে ওঠে।
আনন্দ আত্মহারা হয়ে বলে, সত্যি অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর সরিও, হ্যাঁ, আগের খারাপ ব্যবহারগুলোর জন্য। শুনুন, শুধু কথা না, মাকে একদম রাজি করাবেন। আমি জানি মা আপনার কথা জীবনেও ফেলতে পারবেন না। আই হোপ সো। কি রে, না খেয়ে শুয়ে আছিস কেন? মা, আমি খেয়ে এসছি। কোথা থেকে খেয়ে এসেছিস? তোমাদের জামাইয়ের সাথে রেস্টুরেন্ট থেকে খেয়ে এসছি। রামিনা বেগমের চোখ মুখ পাল্টে গেল। তিনি খুশি হয়ে বললেন, সত্যি? হ্যাঁ মা, সত্যি। রামিনা বেগম বেশ শান্তি পেলেন যেন। মেয়েটা আস্তে আস্তে সম্পর্কটা মেনে নিচ্ছে। তিনি বললেন, আচ্ছা, তাহলে তুই এখন রেস্ট নে, আমি যাই। রামিনা বেগম বেরিয়ে যাওয়ার পর মেহুল রিতাকে কল করে। ওকে সব খুলে বলার পর রিতা বলল, দেখেছিস, আমি বলেছি না ভাইয়া সবকিছু মেনে নেবেন। হ্যাঁ, এখন দোয়া করো ওনার মাও যেন মেনে নেয়। নিবেন ভাইয়া একটু বুঝিয়ে বললেই উনি সব মেনে নেবেন। বৃদ্ধ লোকটা কাঁদতে কাঁদতে রাবিরের সামনে এসে বসলো। রাবির ফাইল সরিয়ে ওনার দিকে চেয়ে বলল, কি হয়েছে? বাবা, বাবা, ওই কালাম দোকানটা আমার দিতেছে না। ওর মাল দোকান থেকে এখনো বাইর করে নাই। আমি কেমনে দোকানে বসতাম কোন? আপনি কিছু একটা করেন না বাবা। রাবি রাগে গজ গজ করতে থাকে। সে ইশারায় একজনকে ডাকে, বলে, পুলিশকে কল দিয়ে আসতে বলো। এটাকে আর এত সহজে ছাড়া যাবে না। যা শুরু করেছে জেলে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই দেখছি। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি পুলিশকে সব জানাচ্ছি। মাগরিবের আজান হয়েছে অনেকক্ষণ আগে। মেহুলের ঘুম এখনো ভাঙেনি। ঘড়িতে তখন 7:10। তার ফোনটা তখন বেজে ওঠে। ঘুমের ঘুরে ফোনের এই শব্দটা মারাত্মক রকমের বিকট লাগে তার কাছে। ফোনটা হাতড়ে বের করে রিসিভ করে। দেখে উনি কে কল দিয়েছে। সোজা কানে নিয়ে ঘুম ঘুম গলায় বলে, হ্যালো, কেমন আছো মেহুল মা? মার সম্বোধন শুনে খানিকটা ভরকে যায় সে। তাকে এমন মা বলে কেবল তার বাবাই ডাকে, কিন্তু এটা তো মহিলার কণ্ঠস্বর। ইনি কে? মেহুল ঘুমের ঘোরেই বলল, কে আপনি? ও মা, চিনতে পারোনি? আমি তোমার শাশুড়ি, রাবিরের মা। মেহুল এক লাফে উঠে বসে, অস্থির হয়ে বলে, আসসালামু আলাইকুম মা। আসলে আপনার নাম্বারটা সেভ ছিল না, তাই চিনতে পারিনি। কিছু মনে করবেন না, আমি আসলে আচ্ছা আচ্ছা, হয়েছে। তুমি ঘুমাচ্ছিলে, আমি বুঝতে পেরেছি। এত অস্থির হতে হবে না। তা মা, ভালো আছে তো? জি, আমি খুব ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ মা, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সকালে তোমার মা বাবার সাথে আমার কথা হয়েছিল। তুমি তখন ভার্সিটিতে ছিলে বলে আর কথা বলা হয়নি, তাই ভাবলাম এখন একটু কল দিয়ে খোঁজ নেই। মেহুল হেসে হেসে বলে, ও আচ্ছা, তাহলে তুমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, পরে আবার কথা হবে। তাহলে রাখছি এখন, কেমন? মা, হ্যাঁ, কিছু বলবে? মেহুল ইতস্তত স্বরে বলল, আপনার ছেলের সাথে আপনার কথা হয়েছে? তা কি করে হবে বলো? সেই যে সকালে বেরিয়েছে, এখনো বাসায় ফেরার কোনো নামই নেই। তোমাকেও বুঝি সময় দিতে পারছে না। আসলে বুঝেই তো, এই রাজনীতিতে কত চাপ, সারাক্ষণ একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। তুমি কিছু মনে করো না, আমি রাবিরকে বলে দিব তোমাকে যেন সময় দেয়, তোমার সাথে কথা বলে। তুমি মন খারাপ করো না, কেমন? মেহুল আলতো হেসে বলে, না 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 মা, আমি মন খারাপ করিনি। আমি বুঝছি উনি খুব ব্যস্ত মানুষ, সমস্যা নেই। যখন ফ্রি হবে তখন কথা বললেই চলবে। আচ্ছা, আমি ওকে বলে দিব। তুমি ফ্রেশ হয়ে নাও, রাখছি মা, ভালো থেকো। আচ্ছা মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোনটা রেখে মেহুল মনে মনে বলল, কবে আপনার এত ব্যস্ততা শেষ হবে নেতা সাহেব? আর কবেই বা আপনি আপনার মাকে সবকিছু বলবেন? আমার যার এত ধৈর্য সইতে ইচ্ছে করছে না।
চায়ের কাপে চুমুক দিয়ে মিহুল গিটারে সুর তোলে। টুংটাং টুংটাং করে সেই সুর বাজছে। সে তখন চোখ বুজে মৃদু সুরে গেয়ে ওঠে। কেন এত হারাবার ভয়, কেন এত সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো সে তো হবার নয়, কেন এত হারাবার ভয়। হয়েছে? মিহু চমকে পেছনে তাকায়, বলে, মা তুমি? এই গিটারে আর গান সুর না ধরলে হয় না? কেন মা, কি হয়েছে? তোমার শাশুড়ি যে নিষেধ করেছেন সেটা কি ভুলে গিয়েছো? মিহুল মৃদু হেসে বলে, কিছুদিনের মধ্যে দেখবে আবার উনি আমাকে গান গাওয়ার কথা বলছেন। আচ্ছা, আগে তেমনটা হোক, তার আগ অবধি এই গান আর গিটার থেকে দূরে থাকাটাই তোমার জন্য মঙ্গল। এই বলে রামিনা বেগম চলে গেলেন। মিহুলের মন খারাপ হয়ে গেল। তার চাচি বারান্দায় এসে দাঁড়ালেন। মিহুলের কাঁধে হাত রেখে বললেন, মা বকেছে? যে চাচি, মা হঠাৎ এমন করে বদলে গেল কেন? মা তো কখনো এমন করেনি। আমি গান গাইলে মা বরং খুশি হতেন, অথচ এখন কেমন রাগ দেখান, যেন গান গাওয়া উনি একদম সহ্যই করতে পারেন না। মা কেন এমন করে বলতে পারো চাচি? চাচি মিহুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, প্রত্যেক মা চান তার মেয়ের বিবাহিত জীবন যেন সুখের হয়। তোমার মা তো দুশ্চিন্তা করেন, ভাবে তোমার এই গান গাওয়া নিয়ে তোমার শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হয়, যদি তোমার সাথে ওনারা খারাপ ব্যবহার করে ফেলে। তাই তিনি তোমার আগে থেকে নিষেধ করেছে, তোমার কথা ভেবে করেছে, কেবল তুমি সেটা বুঝতে পারছো না। আমি গান গাইতে পারলেই সুখে থাকবো, মাও সেটা জানে। ওনারা আমাকে গান গাইতে না দিলে আমি ওনাদের মেনে নিব না। তুমি গিয়ে এটা মাকে বলে দিও। হ্যাঁ, তারপর তোমার মা আমাদের দুজনকে নিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে আসবে, সেটাই চাও তুমি, তাই না? চাচির কথা শুনে মিহুল হেসে বলে, সমস্যা নেই, তখন তোমার বিদেশি জামাই তোমাকে এসে বাঁচাবেন, আর আমার নেতা সাহেব আমাকে এসে বাঁচাবেন। চাচি তখন ভ্রু নাচিয়ে বললেন, ওহো, আমার নেতা সাহেব এই না? চাচির কথা শুনে মিহুল যেন লজ্জা পেয়ে যায়। মাথা নিচু করে বলে, যাও তো চাচি, আমি এখন মজা করার মুডে নেই। চাচি হেসে বললেন, তা মুড চেঞ্জ করার জন্য আপনার নেতা সাহেবকে ডাকবো নাকি? মিহুল চোখ মুখ কুচকে বলে, উফ চাচি। চাচি হেসে সেখান থেকে চলে যান। মিহুল জোরে নিঃশ্বাস ফেলে। অবাক হয় সে কি আজকাল একটু বেশি রাবিরের কথা ভাবছে না? তবে কি সে এত তাড়াতাড়ি রাবিরের উপর ইমপ্রেসড হয়ে গেল? না না, মোটেও এত তাড়াতাড়ি লোকটার উপর ইমপ্রেসড হওয়া যাবে না। লোকটাকে আরো ঘুরোতে হবে, আরো পরীক্ষা করতে হবে। তারপর সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই সে একেবারে ইমপ্রেসড হবে, এর আগে না। খাওয়া দাওয়া শেষ করে মেহুল রুম জুড়ে পায়চারি করছে, বারবার তার ফোনের দিকে তাকাচ্ছে। রাবির এখনো কেন কল দিচ্ছে না? মায়ের সাথে তার কথা হয়েছে কিনা কে জানে। মেহুলের বেশ অস্থির লাগছে। মা যদি রাজি না হয় সে ভয়ও পাচ্ছে সে। এদিকে রাবিরও কল দিচ্ছে না। সব মিলিয়ে তার এখন পাগল পাগল অবস্থা। অপেক্ষার প্রহর শেষ করে অবশেষে তার কল এলো। সে সঙ্গে সঙ্গে কল রিসিভ করে বলল, এতক্ষণ লাগে একটা কল দিতে? আমি কখন থেকে অপেক্ষা করছিলাম জানেন? রাবির ভীষণ অবাক হয়, বলে, আপনি আমার কলের জন্য অপেক্ষা করছিলেন? আমি তো ভাবতেই পারছি না মেহুল। মোটেও তেমন কিছু না, আমার কেবল চিন্তা হচ্ছিল আপনি মাকে কিছু বলেছেন কিনা। মায়ের সাথে কথা হয়েছে আপনার? না, এই ব্যাপারে কথা হয়নি। আসলে আমার বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল, মায়েরও তখন শোয়ার সময় হয়ে গিয়েছিল, তাই আর বলা হয়নি। তবে মা আমাকে একটা কথা বলেছেন, আমার ওয়াইফের নাকি আমার উপর বেশ অভিযোগ। কথাটা কি সত্যি? মেহুল ভ্রুকুচকে বলল, জি না, আমার কারোর উপর কোনো অভিযোগ নেই। মা কি তবে মিথ্যে বলেছেন? না, ঠিক মিথ্যাও না। মা সন্ধ্যায় কল দিয়েছিলেন, তখন কথার প্রসঙ্গে বলেছিলাম আপনার সাথে আমার কথা হয়নি, তাই হয়তো মা ভেবেছেন আপনি আমাকে সময় দিতে পারছেন না, আর
তাতে বোধহয় আমি কষ্ট পাচ্ছি। আচ্ছা, তো আমি সময় দিতে পারছি না বলে আপনার কষ্ট হচ্ছে না? এখন এসব কথা রাখুন, আগে বলুন মাকে সবকিছু কবে বলবেন? সময় এলে ঠিক বলবো। সময়টা কখন আসবে? শুনুন, আমার ভার্সিটিতে সামনে একটা প্রোগ্রাম আছে, আমি কিন্তু তখন গান গাইবো। কবে প্রোগ্রাম? সামনের মাসের 15 তারিখ। ঠিক আছে। গান গাইবো। জি। আপনার মা শুনলে রাগ করবেন না? ভার্সিটির প্রোগ্রামে গান গাওয়ার অনুমতি আমি দিয়ে দিয়েছি, চিন্তা করবেন না। আর যদি বাইরে গান গাইতে চাই? সেটা আপাতত হবে না, কেন? কারণ মা এখনো অনুমতি দেননি তাই। সেটার অনুমতি আপনি নিয়ে নেবেন। আপনি বুঝি আপনার ওয়াইফের জন্য এটুকু করতে পারবেন না? মেহুল তাকে পটাতে আহ্লাদ নিয়ে বলে। রাবির মৃদু হাসে, বলে, প্রয়োজন পড়লে আমি আমার ওয়াইফের জন্য জানও দিতে পারবো। থাক থাক, জান দিতে হবে না, শুধু গান গাওয়ার অনুমতি দিলেই চলবে। ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলবো। এখন ঘুমিয়ে পড়ুন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। মেহুলের এই প্রথম রাবিরের সাথে কথা বলে এত ভালো লাগছে। ইস, লোকটা কত সাপোর্টিভ। রাবির যদি সবসময় এভাবেই তার পাশে থাকে তবে সে সব প্রতিকূলতা অনায়াসে পার করতে পারবে। সকাল 10টা, চলতি গাড়িতে হঠাৎ ব্রেক পড়লো। রাবির ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হলো? ড্রাইভার হঠাৎ ব্রেক করলো যে? রাবির তার পিয়ের দিকে চেয়ে বলল, যাও তো গিয়ে দেখে এসো এটা কার গাড়ি। পিয়ে গাড়ি থেকে নেমে সামনের গাড়িটার কাছে যেতে সে গাড়ির দরজা খুলে একজন লোক বেরিয়ে এলেন, যাকে দেখে পিয়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। লোকটা তাকে হেসে বলল, কি ব্যাপার, তোমার স্যার বেরোচ্ছে না কেন? ভয় পাচ্ছে নাকি? পিয়ে শক্ত গলায় বলল, আমার স্যার কাউকে ভয় পান না। তাহলে যাও, গিয়ে তাকে আমার সামনে আসতে বলো। পিয়ে রাবিরের গাড়ির কাছে গিয়ে বলল, স্যার, এটা সাদরাজ আহমেদের গাড়ি, আপনাকে দেখা করতে বলেছেন। রাবিরের মেজাজ বিগড়ে যায়। রাগে কটমট করে বলে, ও কেন এখানে এসেছে? জানি না স্যার, উনি আপনাকে ডাকছেন। রাবির গাড়ি থেকে নেমে সাদরাজের সামনে গিয়ে দাঁড়ায়। সাদরাজ তাকে দেখেই হেসে বলে, আরে রাবির খান, কেমন আছেন? রাবির বাঁকা হেসে বলে, আপনার দোয়ায় একদম সুস্থ আছি। সাদরাজ দাঁত কেলিয়ে হাসে, বিদ্রুপের সুরে বলল, আমার দোয়ায় কেউ আমার ভালো থাকতে পারে? কথাটা বেশ হাস্যকর। যাকগে সেসব কথা, এখন আগে আসল কথায় আসি। তা আমার ভাবির কি খবর? ভাবিকে নিয়ে আমাদের বাড়িতে কবে আসবেন? পরের বছর ইলেকশনে আবার জয়ী হয়ে এক প্যাকেট মিষ্টির সাথে আপনার ভাবিকে নিয়ে আপনার বাড়িতে ঘুরে আসবো। দেখবেন আপ্যায়নে যেন কোনো কমতি না হয়। সাদরাজ হাসে, তার হাসিতে প্রচন্ড ক্ষোভ ফুপছে পড়ছে। সে বলল, পরের বছর ইলেকশনে কি হয় সেটা আগে কি করে বলবেন বলুন? মানুষের বাঁচা মরার কথা তো আর বলা যায় না। হতেও তো পারে পরের বছর ইলেকশনের আগে আপনি মারা গেলেন, তখন। রাবির শব্দ করে হাসে, বলে, হ্যাঁ, তা তো হতেই পারে। আবার এমনও হতে পারে পরের বছর ইলেকশন আসার আগে আপনি সহ আপনার পুরো পরিবার উধাও হয়ে গেলেন। তাহলে কেমন হয় বলুন তো? সাদরাজের চোয়াল শক্ত হয়ে আসে। সে দাঁতে দাঁত চেপে বলে, নতুন নতুন বিয়ে করেছ, আমি চাই না তোমার বউ এত তাড়াতাড়ি বিধবা হোক। তাই আমার সাথে লাগতে এসো না। রাবির খান, নিজের কথা না ভাবলেও তোমার নতুন বউয়ের কথাটা একটু ভাবো। রাবির সাদরাজের কাঁধে হাত রাখলো, শক্ত গলায় বলল, আমার বউয়ের কথা তোমাকে ভাবতে হবে না। তুমি তোমার নিজের কথা ভাবো, আর তাতেই তোমার মঙ্গল। রাবির তারপর চোখ রাঙিয়ে সাদরাজের দিকে একবার চেয়ে নিজের গাড়িতে উঠে বসে। তারপর ড্রাইভারকে বলে গাড়ি স্টার্ট দিতে। রাবিরের চলন্ত গাড়ির দিকে চেয়ে সাদরাজ মনে মনে বলে, শুনেছি তোর বউ নাকি আবার ভীষণ সুন্দরী। এমনিতেও তো তোর সব জিনিসের উপর আমার নজর থাকে। এত সুন্দরী বউ একটু লুকিয়ে লুকিয়ে রাখিস, বলা তো যায় না। কখন আবার তোর বউয়ের উপরেই আমার নজর পড়ে যায়।
কথাটা নিজ মনে ভেবেই কুৎসিত ভাবে হাসে সে। তারপর গাড়িতে বসে সেও নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। আমার না ক্লাস করতে ইচ্ছে করছে না, চল পার্কে যাই। সামনে এক্সাম রিতা, এখন ক্লাস মিস করলে পরীক্ষার আগে কোনো নোট পাবে না। আরে একদিনই তো, চল না। না, তুই না গেলে কিন্তু আমি একাই যাব। উফ, তোর জ্বালায় আমি বাঁচি না। ঠিক আছে, যা বের হ। রিতা খুশি হয়ে লাফাতে লাফাতে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। মেহুলও বাধ্য হয়ে তার পেছন পেছন বের হয়। ভার্সিটির গেটের বাইরে যেতেই মেহুল দেখলো রাবিরের গাড়ি। মেহুল এক জায়গায় দাঁড়িয়ে পড়লো, আশেপাশে ভালোভাবে খেয়াল করে দেখলো রাবির আছে কিনা। রিতা তাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, চল। ওই দেখ, নেতা সাহেবের গাড়ি। ভদ্রলোক কি এখানেই আছে? কি জানি। আচ্ছা, আমি এখানে দাঁড়াই, তুই কি একবার দেখে আয়। রিতা আস্তে আস্তে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে চেয়ে খেয়াল করে দেখলো ড্রাইভারের সিটে একজন লোক বসে আছে, আর কেউ নেই। রিতা মেহুলের কাছে আবার ফিরে এসে বলল, গাড়িতে কেবল ড্রাইভার আছেন, আর কেউ নেই। ঠিক আছে, চল তাহলে আজ একটু গাড়িতেই ঘুরে আসি। তারপর দুজন গিয়ে গাড়িতে উঠে বসলো। মেহুল ড্রাইভারকে বলল, মামা, আমাদের সামনের পার্কটাতে নিয়ে যান। ড্রাইভারও তাই করলো। তাদের নিয়ে সামনের পার্কে গেল। মেহুল আর রিতা পার্কের ভেতর গিয়ে এক কোণে বসলো। মেহুল 30 টাকার বাদাম কিনে আনে। দুজনে বসে বাদাম খাচ্ছে আর গল্প করছে। তাদের গল্পের মাঝে একজন লোক এসে তাদের সামনে হাজির হয়। মেহুল আর রিতা দুজনে চমকে যায়। দুজনেই লোকটার দিকে তাকায়। মেহুল জিজ্ঞেস করে, কে আপনি? নিন। লোকটা মেহুলের দিকে একটা হলুদ রঙের কাগজ এগিয়ে দিল। মেহুল চিন্তায় পড়ে গেল, কাগজটা নেবে কি নেবে না। লোকটা কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেহুল কাগজটা হাতে নেয়। পুনরায় প্রশ্ন করার আগেই লোকটা দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। রিতা অবাক হয়ে বলে, কি আছে কাগজে, খুলে দেখ তো। মেহুল দ্বিধা মন নিয়ে কাগজটা খুলল। দেখলো তাতে কিছু লেখা। মেহুল পড়ল সেটা। লেখা ছিল, মেহুল লেখাটা পড়ে আরো দ্বিধায় পড়ে যায়। এটা কে দিল? লোকটা তো হাওয়া হয়ে গিয়েছে। সে এখন বুঝবে কি করে এটা কে দিয়েছে? রিতা বলে, আমার মনে হয় এটা ভাইয়া দিয়েছেন। কিন্তু উনি এখানে কি করে আসবেন? আরে বাবা, উনি আসতে পারবেন না তো কি হয়েছে? ওনার ড্রাইভার আছেন না, হয়তো ওনার মাধ্যমে এটা পাঠিয়েছেন। ওনার কি আর কোনো কাজ কাম নেই? কি সব টিনেজদের মতো কার্যকলাপ করছেন? রিতা হেসে বলল, ধুর, তুই তো দেখছি প্রেমও বুঝিস না। ভাইয়া তোর সাথে প্রেম করার চেষ্টা করছেন, তুই বুঝছিস না কেন গাধি? উফ, এত সহজেই? আমার মন পা এত সহজ না। এসব চিরকুটে প্রেম দেখিয়ে কোনো লাভ নেই। আবার প্রেম পেতে হলে আরো অনেক খাটতে হবে। হ্যাঁ, দেখবি ভাইয়া সব করতে পারবে। তা তো সময় এলেই দেখা যাবে। দুপুরের খাবার খেয়ে সবেই রুমে এসে বসে মেহুল কিছু একটা চিন্তা করে আবার উঠে গিয়ে ব্যাগ থেকে সেই চিরকুটটা বের করে। সে আবার পড়ে সেটা। লোকটা হুট করে কথা কেন লিখলো? এমন তো নয় মেহুলকে তিনি প্রথম সচক্ষে দেখেছেন। তার সাথে তো তার দেখার আগেই হয়েছে। আজ তবে এত প্রেম কোথা থেকে এলো না? মেহুল ভেবে উত্তর না পেয়ে রাবিরকে কল দেয়। রাবির কল রিসিভ না করে কেটে দেয়। মেহুল বুঝতে পারে সে যে এখন ব্যস্ত আছে, তাই আর কল দেয় না। চিরকুটটা ব্যাগে রেখে এসে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। সন্ধ্যায় চাচির জোরে জোরে ডাকে ঘুম ভাঙে মেহুলের। মেহুল ঘুমের মাঝে ধরফড়িয়ে উঠে বসে। তার চাচি হাঁপাচ্ছেন। ওনাকে দেখে মনে হচ্ছে যেন সংঘাতে কিছু হয়ে গিয়েছে। মেহুলও তাই ভয় পেয়ে যায়, বিচলিত হয়ে পড়ে। জিজ্ঞেস করে, কি হয়েছে চাচি, তুমি এমন করছো কেন? ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে মেহুল, তুমি চলো তাড়াতাড়ি, ওনাকে হাসপাতালে নিতে হবে। মেহুলের বুকের ভেতরে যেন মোচড় দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে বাবা বলে চিৎকার দিয়ে সে বাবার রুমে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে তার বাবা যেন শুয়ে শুয়ে কেমন যেন করছেন। মনে হচ্ছে যেন ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মেহুল অনেক উত্তেজিত হয়ে পড়ে। কি করবে বুঝতে পারছে না। রামিনা বেগম তখন মেহুলকে বললেন, মেহুল, তাড়াতাড়ি ডাক্তারকে কল করে আসতে বল, তোর বাবার অবস্থা ভালো না। মেহুল কাঁপতে থাকে। সে ভীত স্বরে বলে,
মা বাবার কিছু হবে না, আমি ডাক্তারকে কল দিচ্ছি, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। মেহুল দ্রুত ডাক্তারকে কল দেয়। ডাক্তারেরও আসতেও বেশ সময় লেগে যায়। ওইদিকে তার বাবার শারীরিক অবস্থার আরো অবনতি হচ্ছে। রামিনা বেগম তো একেবারে দিশেহারা হয়ে পড়েছে। মেহুল বাবার হাত পা ঘষছে, উনার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তার বাবা কোনো রেসপন্সই করছে না। অবশেষে ডাক্তার এলেন। পেশেন্টকে দেখে উনি উত্তেজিত হয়ে বললেন, ওনাকে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করুন, ওনার ইমিডিয়েট ব্লাড লাগবে। কিন্তু ডাক্তার, এই মাসে তো আমরা ব্লাড নিয়েছিলাম, এই মাসে আবার কেন? ওনার কন্ডিশন এখন খারাপের দিকে যাচ্ছে, এখন ব্লাড বেশি লাগবে, কারণ ওনার শরীরে একদম হিমোগ্লোবিন উৎপাদন হচ্ছে না। এখন কথা না বাড়িয়ে ওনাকে আগে হসপিটালে নিয়ে যান। মেহুল অস্থির হয়ে ছোটাছুটি করছে। সে কোনোভাবেই এবি নেগেটিভ রক্ত পাচ্ছে না। আশেপাশের সব ব্লাড ব্যাংক খুঁজে ফেলেছে সে, কিন্তু কোথাও নেই। এইদিকে তার পরিচিত কোন আত্মীয় স্বজনেরও এই রক্তের গ্রুপ নেই। প্রতি মাসে খুব কষ্ট করে এক ব্যাগ রক্ত তাকে জোগাড় করতে হয়, আগে থেকে খুঁজে বের করে রাখে। তবে আজ হুট করেই রক্তের প্রয়োজন হওয়াতে সে যেন একেবারে দিশেহারা হয়ে পড়েছে। কোথায় ভাবে এত রক্ত? ওইদিকে হাসপাতালে রামিনা বেগম চেঁচামেচি করে অস্থির করে ফেলেছেন সবকিছু। তার স্বামী রক্তের অভাবে তার চোখের সামনে মারা যাচ্ছেন, আর তিনি কিছুই করতে পারছেন না। এর চেয়ে ভয়ানক কষ্ট আর কি হতে পারে? চারদিক কোথাও রক্ত না পেয়ে মেহুল রাস্তার এক কোণে বসে কাঁদতে আরম্ভ করে। মনে হচ্ছে ক্ষণে ক্ষণে বাবাকে যেন হারিয়ে ফেলছে সে। কি করবে, কোথায় রক্ত পাবে কিছুই বুঝতে পারছে না। হাতে আর বেশি সময়ও নেই। তার বাবা হসপিটালে পড়ে পড়ে কষ্ট পাচ্ছেন, আর সে মেয়ে হয়ে কিচ্ছু করতে পারছে না। মেহুল মাথায় দুহাত দিয়ে বসে থাকে। কি করবে ভাবতে ভাবতে মনে পড়ে তার আবিরের কথা। উনাকে বললে তো উনিও সাহায্য করতে পারবেন। মেহুল রাবিরকে কল দেওয়ার জন্য ফোনটা হাতে নিতে সেখানে একজন লোক এসে উপস্থিত হয়ে মেহুল লোকটার দিকে তাকিয়ে বলল, কে আপনি? আমার পরিচয় জানাটা বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আপনি এইভাবে রাস্তার মাঝে বসে আছেন কেন, সেটার কারণ জানা। একটা অ্যাক্সিডেন্ট হলে তো আর পাত্তাও পাওয়া যাবে না আপনার। মেহুল তখন কেঁদে ফেলে, বলে, মেয়ে হয়ে বাবার মৃত্যু দেখার আগে নিজের মরে যাওয়াই ভালো। লোকটা বলল, কোনো সমস্যায় পড়েছেন? চাইলে আমাকে বলতে পারেন। এমনও তো হতে পারে আমার দ্বারা আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারলেন। মেহুল তখন চোখ মুছে উঠে দাঁড়ায়, ভেজা গলায় বলে, আমার বাবা খুব অসুস্থ, ওনার ইমিডিয়েট এবি নেগেটিভ রক্ত লাগবে, কিন্তু আমি সেটা কোথাও পাচ্ছি না। আপনার পরিচিত এমন কেউ আছে কি যার রক্তের গ্রুপ এবি নেগেটিভ? লোকটা মৃদু হাসে, বলে, দেখেছেন, সাহায্য করার জন্য আল্লাহ কাউকে না কাউকে ঠিক পাঠিয়েই দেন। আমার রক্তের গ্রুপই এবি নেগেটিভ। আপনি চাইলে আমি আপনার বাবাকে রক্ত দিতে পারি। মেহুল এবার শ্বাস নেয়। এতক্ষণ মনে হচ্ছিল সে নিজেই হয়তো মারা যাচ্ছে। সে বলে, হ্যাঁ হ্যাঁ, প্লিজ আপনি রক্ত দিয়ে আমার বাবাকে বাঁচান। আমি চিরঋণী হয়ে থাকবো আপনার কাছে। ঠিক আছে, চলুন। মেহুল সেই লোকটাকে নিয়ে হসপিটালে গেল। সেখানে গিয়ে সে দ্রুত ডাক্তারের সাথে কথা বলে সব ব্যবস্থা করতে লাগলো। রামিনা বেগম এবার কিছুটা শান্ত হয়েছেন। মনে হচ্ছে আল্লাহ তার ডাক শুনেছেন। সাহায্য হিসেবে এই লোকটাকে পাঠিয়ে দিয়েছেন। ডাক্তার সব টেস্ট করে লোকটার কাছ থেকে রক্ত নিলেন। মেহুল তার পাশেই দাঁড়িয়ে থাকে। রক্ত নেওয়া শেষ হওয়ার পর মেহুল বলল, আপনি আমার অনেক বড় উপকার করেছেন, আমি আপনার এই উপকারের কথা কখনোই ভুলবো না। লোকটা শার্টের হাতা ঠিক করতে করতে বলল হেসে, আজ যেমন আমি আপনার উপকার করলাম, একদিন আপনিও আমার একটা উপকার করে সবটা শোধ বোধ করে ফেলবেন, তাহলেই হবে। মেহুল মৃদু হাসে, বলে, যদি সুযোগ পাই তবে অবশ্যই করব। লোকটা তারপর তার পকেট থেকে একটা কার্ড বের করে মেহুলের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আমার কার্ড, এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে। আপনার বাবার যা সমস্যা শুনেছি, ওনার তো প্রতি মাসেই রক্ত লাগে। আপনি চাইলে আমার থেকে রক্ত নিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। যখনই প্রয়োজন পড়বে কল দিবেন, চলে আসবো। মেহুল বুঝতে পারছে না ঠিক কিভাবে লোকটাকে শুক্রিয়া জানাবে। আজকাল এত ভালো মানুষ হয় নাকি? সে বলল, আপনি ভালো মানুষ বলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, অন্য কেউ তো এতটুকু করে না। এক ব্যাগ রক্ত দেওয়ার কথা বললে এমন ভাবে রিয়েক্ট করে যেন ওনার পুরো শরীরের রক্ত দিয়ে দিতে বলেছি। কিন্তু আপনি আসলে খুব ভালো মানুষ।
আমি অবশ্যই প্রয়োজনে আপনার কথা স্মরণ করব। ঠিক আছে, এখন আসি তাহলে। আপনার বাবার জ্ঞান ফিরলেও আমাকে ছোট্ট করে একটা টেক্সট দিয়ে জানিয়ে দিয়েন, তাহলে খুব খুশি হব। জি অবশ্যই। লোকটা চলে গেল। মেহুল কার্ডটা হাতে নিয়ে তার মায়ের কাছে গিয়ে বসলো। রামিনা বেগম বললেন, ওই লোকটা ফ্রেস্তার মতো এসে আমাদের সাহায্য করে গিয়েছেন, নয়তো আজকে যে আমাদের কি হতো। হ্যাঁ মা, আমিও তাই ভাবছি। মানুষটা আসলেই খুব ভালো। দেখো, আবার কার্ডও দিয়ে দিয়েছেন, বলেছেন আবার রক্তের প্রয়োজন হলে ওনাকে যেন কল করে জানাই। ও মা, তাই? নাম কি ওনার? নাম দাঁড়াও, কার্ড দেখে বলছি। মেহুল কার্ডটা চোখের সামনে ধরে নামটা পড়ে মায়ের দিকে চেয়ে বলে, ওনার নাম সাদরাজ আহমেদ, কার্ডে এটাই দেয়া। ও, সাদরাজ, সুন্দর নাম। মেহুল বলল, হ্যাঁ, তবে নামের সাথে সাথে মনটাও ওনার বেশ সুন্দর। মেহুলের বাবার জ্ঞান এখনো ফেরেনি, তবে ওনাকে এখন কেবিনে দেওয়া হয়েছে। ডাক্তার বলেছেন আশঙ্কা মুক্ত। রামিনা বেগম তার স্বামীর পাশেই বসে আছেন। দুশ্চিন্তার ছাপ যেন ওনার চোখে মুখে এখনো রয়ে গিয়েছে। উনি দু চোখ মেলে না তাকানো পর্যন্ত উনি যেন শান্তি পাচ্ছেন না। এতক্ষণ মেহুলও কেবিনেই ছিল। বড্ড ক্লান্ত লাগছে তার, তাই সবার জন্য কফি নেওয়ার জন্য ক্যান্টিনের দিকে যায়। নিচতলায় ক্যান্টিন। একটা প্লেটে 3টা কফি নিয়ে লিফটের কাছে আসতেই রাবিরকে দেখে সে রিসেপশনে দাঁড়িয়ে কথা বলছে। মেহুল ভাবছে তাকে ডাকবে কি ডাকবে না। সে তার বাবার সাথে দেখা করার জন্য এসছে কিনা সেটাও সে শিওর না, কারণ রাবির তো আর এত কিছু জানে না। রাবির রিসেপশনে কথা বলে সামনে এগোতেই মেহুলকে দেখে। সে ছুটে যায় তার কাছে, চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, বাবা এখন কেমন আছেন মেহুল? আপনি বাবার কথা কি করে জানলেন? আপনাকে কল দিয়েছিলাম, ধরেননি। আপনাকে কল দিয়েছিলাম, ধরেননি বলে মাকে কল দিয়েছি। পরে উনি সবকিছু বললেন। আমাকে একবার জানাতে পারতেন তো, একা একা এত কিছু করছেন। আপনি তখন ব্যস্ত ছিলেন, তাই আর কল দিইনি। আপনার কল দেখেও তখন রিসিভ করতে পারিনি, ইম্পর্টেন্ট একটা মিটিং এ ছিলাম। সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। বাবা এখন কেমন আছেন? ডক্টর বলেছেন ভয়ের কিছু নেই, তবে এখনো জ্ঞান ফেরেনি। আচ্ছা চলুন দেখা করে আসি। দুজনে একসঙ্গে কেবিনে গেল। রামিনা বেগম রাবিরকে দেখে উঠে দাঁড়ালেন। ভালো আছেন বাবা? জি মা, ভালো আছি। বাবার কথা শুনে আমারও ভীষণ খারাপ লেগেছে, তবে আপনি চিন্তা করবেন না মা, বাবা একদম ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, ডাক্তারও তো বললেন, কিন্তু ওনার তো এখনো জ্ঞান ফিরছে না। শরীরের ওপর অনেক ধকল গিয়েছে তো, তাই হয়তো জ্ঞান ফিরতে একটু সময় লাগছে। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, আপনি এখানে এসে বসুন। না না, সমস্যা নেই, আপনি বসুন, আমি এখানে ঠিক আছি। মেহুল, তোর হাতে কি? কফি এনেছিলাম মা। জামাইকে দে তাহলে। না, আপনারা খান, অনেক পরিশ্রম করেছেন। কফি খেলে শরীরটা একটু হালকা হবে। মেহুল, আপনি মা আর চাচিকে কফি দিয়ে আসুন। মেহুল মা আর চাচিকে কফি দিল। আর এক গ্লাস কফি ছিল, সে এটা নিয়ে রাবিরের দিকে বাড়িয়ে দিতে রাবির মৃদু হেসে বলল, আমি খাবো না, আপনি খান। না না, আপনি খান। আমার খেতে ইচ্ছে করলে আমি নিচে থেকে গিয়ে আবার নিয়ে আসবো। মেহুল, আমার এখন কফি খেতে ইচ্ছা করছে না, আপনি খেয়ে নিন। মেহুল আর জোর করল না, নিজেই নিজের কফিটা খেলো। সব শুনে রাবির বলল, পরে রক্ত কিভাবে জোগাড় করেছেন? রামিনা বেগম বললেন, মেহুল একজনকে খুঁজে নিয়ে এসেছিল। ছেলেটা ফ্রেস্তার মতো এসে আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছে। যাক, তাহলে এখনো এমন ভালো মানুষ আছে বলেই না পৃথিবীটা ঠিকই আছে। মেহুল বলল, হ্যাঁ, উনি আবার ওনার কার্ডও দিয়ে গিয়েছেন, বলেছেন আবার রক্ত লাগলে ওনাকে যেন জানাই। না, তার আর প্রয়োজন হবে না। প্রতি মাসে রক্তের ব্যবস্থা আমি করে দেব। আর আপনাদের এই নিয়ে চিন্তা করতে হবে না। এবার থেকে বাবার রক্তের দায়িত্ব আমার উপর দিয়ে দিন, আমি সবকিছুর ব্যবস্থা করে রাখবো। রাবিরের কথা শুনে সবাই খুব খুশি হয়। মেহুলও খুব খুশি হয়, ভরসা পায়, ভেতর থেকে শান্তি অনুভব করে। একবার হলেও মনে হয় তার এই মানুষটাও কম ভালো না। একটুখানি
ভরসা পাওয়ার জন্যই মানুষটাই তার জন্য যথেষ্ট। বাবার জ্ঞান ফিরেছে, তিনি মিটমিট করে চেয়ে সবাইকে দেখছেন। মেহুলের চোখ যেন ভিজে ওঠে, ভরা গলায় ডেকে ওঠে। বাবা, তার বাবা ফ্যাল করে তার দিকে চেয়ে থাকে, জবাব দেয় না। এই রামিনা বেগমও কথা বলার চেষ্টা করে, কিন্তু তিনি অনেক বেশি দুর্বল হয়ে পড়াতে সবার কথার বিপরীতে কিছু বলতে পারছেন না। শুনছেন? রাবির মেহুলের দিকে চাইল, বলল, এভাবে ডাকলে কে না শুনবে? আপনি এখন বাড়ি ফিরে যান। বাবা ঠিক আছেন, সকলেই আমরা বাবাকে বাড়ি নিয়ে যাব। আপনাদের এখানে একা রেখে আমি কি করে যাব? ওইদিকে মাও তো দুশ্চিন্তা করছেন। এখানে আসতে চেয়েছিলেন, কিন্তু আমি আনিনি, নয়তো উনিও এখানে থেকে যেতে চাইতেন। কিন্তু এখানে আপনি এভাবে বসে বসে কি করে রাত কাটাবেন? আর একটা কেবিন নিয়ে ফেললেও তো হয়। আপনি কি আমার সাথেই কেবিনে থাকবেন? মেহুল চোখ মুখ কুচকে ফেলে, বলে, ওটা হসপিটালের কেবিন, আমার বেডরুম না যে আমি থাকবো। রাবির হাসে বলে, সেজন্যই বলছি আমি এখানে ঠিক আছি। আপনিও তো এখানে আমার সাথে আছেন, তাহলে আর চিন্তা কিসের? আপনি সারা রাত না ঘুমিয়ে কালকে কাজ করতে পারবেন? শরীর খারাপ লাগবে না? এমন কত না ঘুমিয়ে থেকেছি, কিচ্ছু হবে না। মেহুল একটু শান্ত হয়ে বসে। রাবির তার দিকে গভীর ভাবে তাকিয়ে বলে, আজকাল আমাকে নিয়ে একটু বেশি ভাবছেন আপনি। মেহুল তার দিকে তাকায়, বিরক্তিকর ভঙ্গিতে বলল, আমাদের খাতিরে কষ্ট করছেন বলে ভাবছি, না হলে কখনোই ভাবতাম না। রাবির মৃদু হাসে, বলে, ঠিক আছে, বিশ্বাস করলাম। রাবিরের বিয়ে তখন আসে, হাতে কিছু ব্যাগ। এসে রাবিরের কাছে দিয়ে বলে, স্যার খাবার নিয়ে এসেছি। ভেতরে গিয়ে সবগুলো পরিবেশন করুন, আমরা আসছি। বিয়ে তার কথা মতো ভেতরে যায়। মেহুল অবাক হয়ে বলে, বাইরে থেকে খাবার আনার কি দরকার ছিল? আমরা ক্যান্টিনেই খেয়ে ফেলতে পারতাম তো। কিন্তু আমি চাই না আপনারা ক্যান্টিনে খান, তাই এনেছি। চলুন একসাথে খাওয়া যাক তাহলে। সবাই ঘুমোচ্ছে। মেহুলের বাবা অল্প খাবার খেয়ে ওষুধ খেয়ে এখন আবার ঘুমোচ্ছে। মা সোফার এক কোণে বসে ঘুমোচ্ছেন। বাসার পিচ্চিগুলো একা বলে যাচ্ছি চলে গিয়েছেন। মেহুল ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে কেবিনের ভেতরে লাইট অফ। মা আর বাবা ছাড়া আর কেউ নেই সেখানে। রাবির কোথায়? মেহুল কেবিনের দরজাটা চাপিয়ে দিয়ে বাইরে বের হয়। বাইরে গিয়েও দেখে রাবির নেই। লোকটা কি চলে গেল? না, চলে গেলে অবশ্যই তাকে বলে যেত। মেহুল মুখ কালো করে বসার সিটে গিয়ে বসলো। তার কিছুক্ষণের মধ্যে সে রাবিরকে লিফট থেকে বেরিয়ে আসতে দেখলো, হাতে দুটো কফির গ্লাস নিয়ে। রাবির কফি নিয়ে এসে তার পাশে বসে মেহুলকে একটা কফির গ্লাস দেয়। মেহুল কফির গ্লাস নিয়ে বলে, আপনি মাস্ক পরে আছেন কেন? আর বলবেন না, ক্যান্টিনে গিয়েছিলাম, ভেবেছিলাম এই সময় হয়তো মানুষ কম থাকবে, কিন্তু গিয়ে দেখি অনেক মানুষ। এখন তাদের সামনে গেলেই সবাই আমাকে চিনে ফেলতো। আজকাল মানুষদের দিয়ে তো আর কোনো ভরসা নেই। কি থেকে কি ভিডিও বানিয়ে একটা ক্যাপশন দিয়ে ভাইরাল করতে 2 মিনিট লাগে না, তাই মাস্ক পরে সেফ জোনে ছিলাম। মেহুল কফির কাপে চুমুক দিয়ে মজার ছলে বলল, সেলিব্রিটি হলে কত ঝামেলা, তার চেয়ে আমরাই ঠিক আছি, যা খুশি করতে পারি, কাউকে এত পাত্তা দেওয়ার সময় নেই। আপনিও একদিন এইসব ফেস করবেন, বেশি দেরি নেই। সাংবাদিকরা সব আটঘাট বেঁধে বসে আছেন, কবে আমি আপনাকে নিয়ে মিডিয়ার সামনে যাব আর কবে ওনারা আমাদের বিয়ে নিয়ে নিউজ বানাবেন। মেহুল আতকে উঠে এই কথা শুনে বলে, না না, জীবনেও না। আমি ভুলেও এসব মিডিয়ার সামনে যাব না। আমি যেমন আছি তেমনই ভালো, কোনো সেলিব্রিটি হতে চাই না। এখন না চাইলেও তো কিচ্ছু করার নেই। আমার ওয়াইফ হিসেবে তো সবাই আপনাকেই দেখতে চাইছেন, এখন না দেখিয়ে আর কোনো উপায় আছে কি? মেহুল ভ্রুকুচকে বলে, আশ্চর্য তো, আপনার বউ। আপনি না দেখাতে চাইলে দুনিয়ার কারোর ক্ষমতা আছে আমাকে এসে দেখার? আপনি সবাইকে সাফ বারণ করে দেবেন আপনার বউ আপনি কাউকে দেখাবেন না। পরে যদি সবাই আপনার বউয়ের উপর নজর লাগিয়ে দেয়, তখন কিন্তু আপনার সুন্দর বউ একদম বিশ্রী হয়ে যাবে। তাই ভুলেও এরকম করতে যাবেন না। রাবি ঠোঁট চেপে হাসে, কফিটা শেষ করে বলে, সেটা অবশ্য আমিও ভাবছিলাম, সুন্দরী বউ বিয়ে করলেও জ্বালা,
সব সময় লুকিয়ে লুকিয়ে রাখতে হয়, ভয় হয় যদি কেউ আবার আমার জিনিসের উপর নজর দিয়ে ফেলে। মেহুল তখন তার দিকে ফিরে যায়, মিহি সুরে বলে, তখন না হয় আপনি সেই নজর একদম উপড়ে ফেলবেন। রাবির চট করে চোখ মুখ শক্ত করে বলে, তা তো অবশ্যই করব। আমার সম্পত্তির উপর কারো অধিকার তো দূর, নজর পড়লেই সে আর দ্বিতীয়বার তাকানোর সুযোগ পাবে না। রাবিরের এমন চোখ মুখ দেখে মেহুল খানিক ভীত হয়। এই লোকটা যে তার ব্যাপারে প্রচন্ড পজিটিভ সেটা আর তার বুঝতে বাকি থাকে না। বাইরে মানুষের হইচয়ে মেহুলের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে সে তার বর্তমান অবস্থাটা বোঝার চেষ্টা করলো। চট করেই তখন তার মস্তিষ্ক বলল, আরে মেহুল, তুই তো রাবিরের কাঁধেই মাথা রেখে ঘুমোচ্ছিস, আর কত ঘুমাবি? এবার ওঠ। মেহুল তাড়াহুড়ো করে উঠে বসে। রাবির হালকা গলা ঝেড়ে বলে, ঘুম হয়েছে? মেহুল বিব্রত বোধ করে, অস্বস্তি নিয়ে বলে, আমি কি সারা রাত এইভাবেই ঘুমিয়েছি? জি। মেহুল আরো বেশি লজ্জা পায়। আশেপাশে কত মানুষ, সবাই নিশ্চয়ই তাদের দেখেছে। সে এবার আর চোখে রাবিরের দিকে তাকায়। লোকটা এখনো মাস্ক পরে আছে। যাক, তাহলে কেউ অন্তত রাবিরকে আর চিনতে পারেনি। রাবির বলল, যান, ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা নিয়ে আসছি। ডাক্তার সব চেক আপ করে বললেন, ওনাকে এখন নিয়ে যেতে পারেন, আগের থেকে অনেকটাই সুস্থ আছেন। তবে খুব যত্নের মাঝে রাখবেন, খাবার আর ওষুধটা ঠিক টাইমে দিবেন। ঠিক আছে ডাক্তার। রামিনা বেগম মেহুলের দিকে চেয়ে কিছুটা ইশারা দিলেন। মেহুল চোখের ইশারায় বুঝালো সে সবকিছু সামলে নেবে। রাবির মেহুলের বাবাকে নিয়ে গাড়িতে বসালো। রামিনা বেগমও গাড়িতে বসলেন। মেহুল আসেনি তখনও। রাবির মেহুলকে খুঁজতে ভেতরে যায়। মেহুলকে সে দেখতে পায় রিসেপশনের সামনে। রাবিরও সেখানে যায়। রাবিরকে দেখে মেহুল জিজ্ঞেস করে, আপনি সব টাকা দিয়ে দিয়েছেন কেন? আমরাই তো দিতাম। হ্যাঁ, দিতেন, তবে উনি তো আমারও বাবা, আর বাবার জন্য এইটুকু করা ছেলের দায়িত্ব, বুঝতে পেরেছেন? মেহুল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, জি। মেহুল ফ্রেশ হয়ে এসে দেখে রাবির শুয়ে আছে। মেহুল ভেবেছে রাবির হয়তো ঘুমে। সে আস্তে আস্তে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। ড্রেসিং টেবিলটা বিছানার পাশেই। কিছুক্ষণ বাদেই রাবির উঠে বসে, বলে, আমি তো এমনিতেই গোসল করতাম, অযথা আপনার চুলের পানি দিয়ে গোসল করানোর কি দরকার মেহুল? মেহুল চমকে পেছনে চেয়ে দেখে রাবিরের চোখ মুখ ভিজে আছে। সে এই মুহূর্তে হাসবে না, অনুতপ্ত হবে, সে বুঝতে পারছে না। তাও ঠোঁট চেপে হাসে এসে মৃদু সুরে বলে, ভালো হয়েছে না? আপনাকে আর এখন কষ্ট করে গোসল করতে হবে না। রাবির উঠে দাঁড়ায়। মেহুলের পেছনে এসে কাছাকাছি দাঁড়ায় সে। মেহুল ঢোক গিলে আয়নার মধ্যে রাবিরের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। রাবির মেহুলের দিকে চেয়ে আছে। রাবিরের অমন দৃষ্টি দেখে মেহুলের ভীষণ অস্বস্তি হচ্ছে। কিছু বলতেও পারছে না। রাবির মেহুলের কানের কাছে মুখ নেয়, ফিসফিসিয়ে বলে, গোসলের পর আপনাকে এত মোহনীয় কেন লাগে বলুন তো? মেহুল বাকরুদ্ধ, স্তব্ধ। মস্তিষ্কের নিউরন সব জমে গিয়েছে। রাবিরের দিকেও চোখ তুলে তাকাতে পারছে না সে। হৃদকম্পন যেন বাড়ছে। রাবির একটু সরে আসে, কিছুক্ষণ মেহুলের দিকে চেয়ে বলে, মেহুল পেছন ফিরে তাকায়, ভ্রুকুচকে বলে, আপনার কি আজকে আর কোনো কাজ নেই? এখনো এখানে বসে আছেন কেন? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে খেয়ে দিয়ে আপনার কাজে যান। অযথা আমাকে বিরক্ত করবেন না। রাবির হাসে, বলে, এই সামান্য কথা দিয়ে এত লজ্জা পায়? এসব মিথ্যে রাগ দেখালে লজ্জা কমে না মেহুল। লজ্জা রাখতে মুখ লুকাতে হয়, আর আপনার এই লজ্জা মাখা মুখ লুকানোর জন্য আমার বক্ষ সর্বদা প্রস্তুত। মেহুল চোখ মুখ খিচে বলে, আপনি কিন্তু আজকাল খুব বেশি কথা বলছেন। আমার কিন্তু এবার রাগ হচ্ছে বলে রাখলাম। আর আমি এখন রাখলে কিন্তু আপনার সাথে একদম কথা বলবো না, বন্ধ করে দিব কথা। রাবির তার কথার বিপরীতে কেবল মৃদু হেসে ওয়াশরুমে চলে যায়। রাবির চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মেহুল বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে, আর মনে মনে বলে, লোকটা কি মারাত্মক। রাবির চলে গিয়েছে বেশিক্ষণ হয়নি। মেহুল রুমে এসে বিছানায় বসতে তার টেবিলের দিকে চোখ যায়। হলুদ রঙের কাগজটা চোখে পড়ে তার। মনে পড়ে কাগজটার কথা। সেটা তো রাবিরকে দেখানোই হলো না। তার একটা বিশাল সুযোগ হাতছাড়া হলো। এই কাগজটা দেখিয়ে সে রাবিরের অনেক মজা নিতে পারত।
ধুর, তখন একবারও কেন যে মনে পড়লো না। সন্ধে 7টা। রাবিরের অফিসে বেশ কয়েকজন সাংবাদিক এসেছেন। তারা ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছেন। রাবির তখন অফিসে আসেনি। তার অফিসে আসতে আসতে আরো 15 মিনিট সময় লাগে। অফিসে এসে সাংবাদিকদের দেখে ভ্রুকুচকে রাবির পিয়ের দিকে যায়। পিয়ে নিচু ফরে বলে, স্যার, ওনারা আপনার সাথে একটু কথা বলতে চান। এখন আবার কি ব্যাপারে কথা বলতে চান? জানি না স্যার। ঠিক আছে, ওনাদের ভেতরে পাঠিয়ে দিন। রাবির তার কেবিনে বসার পরপরই একে একে সব সাংবাদিক তার কেবিনে প্রবেশ করেন। তারপর একজন সাংবাদিক প্রশ্ন করেন, জনাব রাবির খান, অনেক তো হলো রাজনৈতিক প্রশ্ন, আজ আমরা আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। রাবির বলল, যদি তাই হয় তবে আমি বলবো আমি এই ব্যাপারে একদমই আগ্রহী না। আমি আমার ব্যক্তিগত ব্যাপারে মিডিয়ার সামনে কোনো কথা বলতে চাই না। সাংবাদিক হেসে বললেন, রাবির সাহেব, আপনাকে যে আজ